আমার ফিলসফিটা ছিল একটু ডিফারেন্ট, যে আমি যদি আসলে গ্লোবাল কারোর সাথে রিয়েলি কম্পিট করতে হয়, আমাকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ভেরি স্পেসিফিকলি ভেরি ডিটেইল ডিপ রুটেড হতে হবে। যখন গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জের দ্বারা কোনো একটা ইন্ডাস্ট্রিকে একটা বুস্ট আপ করতে চায়, তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্রেডিক্ট দ্য পলিসি ড্রিফটস দ্যাট আর গোইং টু কাম ইন নেক্সট ফিউ ইয়ার্স। এক্স্যাক্টলি। যখন আমি নিজেকে কনভিন্স করলাম যে ঠিক আছে, আই ওয়ান্ট টু গেট ইনটু দিস, আই ওয়াজ রেডি টু ফেল, আই ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট ডিফিট, বাট আই ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট যে আই ডিড নট ইভেন ট্রাই। আজকে এলিটে আমরা প্রায় 40 থেকে 45 রকম এসি বানাই। তো আমি হয়তো ওইভাবে বলি যে বাংলাদেশে যদি কোনো একটা এসি আমাদের ঘরে না থাকে, ইট ক্যান বি ফেয়ারলি কনফিডেন্সের সাথে বলা সম্ভব যে এসির আসলে বাংলাদেশে নেই। আমরা অনেক পেরিশেবল ট্রেডিং নিয়ে কাজ করেছি। সো আমি ফান করে বলতাম, লাশবাহী গাড়ি ছাড়া আমাদের দেশে কোনো ফ্রিজিং ভ্যানের রেন্টাল সার্ভিস পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। দেয়ার আর আদার কোম্পানিজ, উইথ অল ডিউ রেসপেক্ট, ওনারা চান যে ওনারা আসলে নিজেরাই একদম সোর্সিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং হোক বা অ্যাসেম্বলিং হোক, ওনারা যেই ফর্মেটেই আছেন, দেন এন্ড ইউজারের ওই বাসার সার্ভিসিং এর যে 300 টাকা, ওটা উনি নিজের পকেটে নেবেন। হাউ বিগ ইজ দ্য এসি মার্কেট রাইট নাও ইন বাংলাদেশ, এবং ওইখানে আপনাদের ক্যাপচার কিরকম একটা আইডিয়া? বিদেশি কেউ না কেউ আমাকে বলছে তোমরা বাংলাদেশে এটা পারবা না, অ্যান্ড দেন ইট স্টার্টেড। আছে ঠিক আছে, তুমি যেহেতু বলেই ফেলছো পারবো না, let's have some fun. So whatever I have learned from the Japanese philosophy, I will put everything in it. And এইটাই বেসিক্যালি ওই একটা মিটিং এর ওই 5 মিনিটের কনভারসেশনের আউটকাম হচ্ছে এলিট ব্র্যান্ডের জন্ম। সো নেক্সট বিগ থিং হতে গেলে, কনসিডারিং দ্য ম্যাক্রো ইকোনমি এবং আমাদের ফরেক্স সিচুয়েশন, ইলেকট্রনিক্সে কি আপনি আসলে কোনো এক্সপোর্ট অপরচুনিটি দেখেন? আমরা যদি ওই এসিএম প্রোগ্রামিং কন্টেস্টে গিয়ে ওইখানে গিয়ে এমআইটিকে হারায় আসতে পারি, তাহলে তোমার কেন মনে হয় ও তোমার চেয়ে বেশি জানে? ও থাকার ট্রেনিং লাগবে বলো, দুনিয়ার যেখানে হোক, চাঁদে তো আর ওরা যায় না। আই উইল সেন্ড ইউ দেয়ার, বাট নেভার কাম ব্যাক টু মি যে ভাই ওরা বেশি জানে। চোখে চোখ রেখে কথা বলতে শিখতে হবে। শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশে গরম যত বাড়ছে তত বাড়ছে এসির চাহিদা, এবং এসি একটি বিলাস দ্রব্য থেকে এখন পরিণত হয়েছে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় পণ্যে। আজকের এপিসোডে আমরা কথা বলবো এই এসির মার্কেটের ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেন্ট ফোর্সদের একজনের সাথে। আজকে আমরা কথা বলবো মোহাম্মদ নূরে আলম রাজন ভাইয়ের সাথে, যিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করছেন। ধন্যবাদ রাজন ভাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা এসি ইন্ডাস্ট্রির যত ইনস অ্যান্ড আউটস আছে সব কিছু আপনার কাছ থেকে বের করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। আসলে থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি, বিকজ আমরা আসলে অনেক ক্ষেত্রেই যারা সাধারণত মানে অ্যাটলিস্ট মাঠে অফিসে কাজ করি, ওদের সবসময়ই আসলে নিজেদের স্টোরিটা বলার জায়গা থাকে না। সো আই থিঙ্ক তোমার প্ল্যাটফর্মটা আসলে খুব ভালো একটা ব্যাপার ফর দ্য ইন্ডাস্ট্রি, ফর দ্য কান্ট্রি। সো কনগ্রাচুলেশনস অন দ্যাট। সো আমি প্রথমে রাজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যাকচুয়ালি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনাদের ব্র্যান্ডস কী কী আছে, দেন উইল ডিগ ডিপ ইনটু দিস। থ্যাংক ইউ। আমরা এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্ম এবং সোফার পথ চলা এয়ার কন্ডিশনিং ইন্ডাস্ট্রিতে, সো হোম অ্যাপ্লায়েন্সের একটা ছোট্ট সেগমেন্ট। আমি সাধারণত এটাকে এইভাবে বলি যে বাংলাদেশে আসলে কমন ট্রেন্ডটা কি, যে কেউ একজন হোম অ্যাপ্লায়েন্সের একটা আইটেম করলে দুদিন পর পর মানে জাস্ট নেক্সট ব্রাঞ্চ করতে চায়। বাট আমার ফিলসফিটা ছিল একটু ডিফারেন্ট, যে আমি যদি আসলে গ্লোবাল কারোর সাথে রিয়েলি কম্পিট করতে হয়, আমাকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ভেরি স্পেসিফিকলি ভেরি ডিটেইল ডিপ রুটেড হতে হবে। সো প্রথম দিন থেকে আমরা আসলে এয়ার কন্ডিশনিং ইন্ডাস্ট্রি নিয়েই আছি এবং আজ পর্যন্ত ভিতরেই ঢুকছি। সো সময় বলে দেবে শেষ পর্যন্ত ওইদিকে আসলে গ্লোবাল কারোর সাথে কম্পিট করে বেরোতে পারবো কিনা। বাট চেষ্টা এবং সোফার বাংলাদেশের জনগণের যেই ভালোবাসা আমরা পেয়েছি, আমি বলবো আমরা সোফার ভেরি গ্রেটফুল টু দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল। ভাই, জাস্ট ফর আওয়ার অডিয়েন্স, আপনি যদি আপনার মোস্ট পপুলার ব্র্যান্ডগুলো একটু রিভিল করেন। আমাদের দুটো ব্র্যান্ড আমাদের মোর পপুলার ওয়ান, একটা হচ্ছে আমাদের এলিট ব্র্যান্ড, এবং আমরা গ্লোবাল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারার মাইডিয়া বা মিডিয়া এয়ার কন্ডিশনার যেটা বলি, ওদেরকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করি প্রায় 18 বছর ধরে। সো বাংলাদেশে গত 18 বছর ধরে আসলে যেখানেই মিডিয়া এসি অথবা এলিট এসি ইউজ করেছে, এগুলো সব আমাদের প্ল্যান্ট থেকেই বের হয়েছে। এই দুটো হচ্ছে আমাদের মেইন রিপ্রেজেন্টেশন ইনটু দ্য মার্কেট। এছাড়া আমরা বাংলাদেশের অনেক কর্পোরেট হাউসের ব্যাকএন্ডে কাজ করি, যেখানে আসলে আমরা টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনিক্যাল প্রোডাক্ট ডেভেলপমেন্টে অনেক অবদান রাখি। রাইট। সো তাহলে ভাই, এলিটের জার্নি যেহেতু বললেন 18 বছর ধরে মিডিয়ার সাথে কাজ করছেন, এলিটের জার্নিটা আসলে কত পুরনো এবং এখানে আপনার মানে ইনভলভমেন্টটা কবে থেকে শুরু হলো? আচ্ছা, আমি সবসময় বলি কি আমাদের জার্নিটা শুরু হয়েছে খুব ছোট্ট জায়গা থেকে। সো আমি খুব প্রাউডলি বলি যে আমার বাবা যখন কাজ শুরু করেন সেই 1979 অথবা সামথিং, হি স্টার্টেড ফ্রম 250 টাকার একটা জব থেকে শুরু হয়। সো চিটংয়ে একটা সিএনএফ এজেন্সিতে গিয়ে উনি কাজ শুরু করেন, কাজ শিখতে থাকেন। সো আমি খুব প্রাউডলি ব্যাপারটা বলি যে
যে আসলে আই ডিড নট কাম ফ্রম এ ভেরি গুড, মানে খুব বড় লিগেসি কিছু না, বাট লিগেসি হচ্ছে যে একটা মানুষ আসলে কাজ করতে করতে উঠেছে। সো ফ্রম 1990s আসলে আমরা এয়ার কন্ডিশনার ব্যবসায় ছিলাম আব্বার সময়টা থেকে। তখন আসলে গভর্নমেন্টের পলিসি বা জিনিসপত্র তো ডিফারেন্ট ছিল। সো আমরা এসি ইম্পোর্ট করতাম এবং বিক্রি করতাম। সো এটার পরে 2004, 5, 6-এর দিকে আমরা মিডিয়া এয়ার কন্ডিশনারের সাথে কানেক্টেড হই, এবং ওই সময়টায় আমরা যখন মাস্টার ডিস্ট্রিবিউটর হই তারপর থেকে মিডিয়া এয়ার কন্ডিশনার যত কিছুই দেশে আসে আমাদের হাত ধরে আসে। আর অ্যাট সাম পয়েন্ট আমি যখন আসলে বুয়েট থেকে পাশ করি 2007-এর শেষের দিকে, আমি বছরখানেক দেশে কাজ করেছি বাইরে, দেন আমি দেশের বাইরে ছিলাম বছর 5। তো আমি 13-তে শেষের দিকে দেশে ফিরি। সো 13-তে ফেরার পরে আমরা ডিসিশন নিই যে না, আমরা আসলে এবার ফুল স্কেল ম্যানুফ্যাকচারিংয়ে যাব, এবং ওইখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আগাবো। সো আমি যদি জিনিসটাকে এভাবে সামারাইজ করি যে আঙ্কেল যে জায়গাটা থেকে শুরু করেছিলেন, তারপর একটা লম্বা সময় বেসিক্যালি এটা একটা ট্রেডিং ডিস্ট্রিবিউশন বিজনেস ছিল। আপনি বুয়েট থেকে বের হলেন, ওইখানে আমার দুইটা কোয়েশ্চেন আছে। দেন আপনি যখন ইনভলভ হলেন তখন আপনারা কমপ্লিটলি ম্যানুফ্যাকচারিং সাইডে গেলেন। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে বুয়েট থেকে বের হয়েই কেন আঙ্কেলের ব্যবসায় স্টেপ ইন করলেন না, আবার বাইরে কেন কাজ করলেন, করার পরে বাইরে যাওয়ার মোটিভেশনটা কী ছিল, অ্যান্ড আবার ব্যাক করার মোটিভেশনটা কী ছিল? আচ্ছা, এই প্রশ্নটা আসলে থ্যাংক ইউ। এই প্রশ্নটা আমাকে সাধারণত কেউ কখনোই করে না, বাট আমার কাছে মনে হয় কি, পার্সোনালি আমি একটা ফিলোসফির খুব বড় অ্যাডভোকেট। সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব কমন ট্রেন্ড কি, যে কেউ বের হলো পড়াশোনা শেষ করে, বাবার একটা ব্যবসা আছে, সোজা গিয়ে একবারে ডিএমডি চেয়ারে গিয়ে বসে যায়। এই জিনিসটা আমার কাছে সবসময় মনে হয়েছে কি, যে এই জিনিসটা আসলে দেয়ার ইজ এ উইক লিঙ্ক। আমি সবসময় বলি খুব প্রাউডলি, আমার প্রথম কাজ পিএইচপির স্টিল ফ্যাক্টরিতে। আমি 1 মাস ওখানে কাজ করি, প্রথমত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনার হিসেবে। তারপর আমি গাজীপুরে একটা গার্মেন্টসেও কাজ করেছি। দ্য গুড থিং ইজ, আমি যখন ওখানে কাজ করি, আমি যেটা হয় যে আই ওয়ান্টেড টু কানেক্ট উইথ দ্য পিপল যে অ্যাকচুয়ালি হাতে কলমে কাজ করে। সো ওই প্ল্যান্টে যাওয়ার পরে, ওই সময় বাংলাদেশে আমেরিকান একটা কোম্পানি A&E, আমেরিকান অ্যান্ড ইফার্ট, ওরা বাংলাদেশে তখন মাত্র প্ল্যান্ট নিয়ে আসছে। সো আমি যখন ওখানে যাই, ওখানকার ওই সময়কার লেআউট এবং এ লট অফ দ্য থিংস ওয়াজ ডিজাইন বাই মি। সো আই হ্যাড এ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ইন কমিশনিং এ প্ল্যান্ট। ওদের ল্যাব আমার ডিজাইন করা। আমার এখনও মনে আছে, যখন প্রথম বয়লার আসে, ট্রাক থেকে বয়লার আনলোড করছে, আমি রোদের মধ্যে সারাদিন দাঁড়িয়েছিলাম 9টা থেকে 5টা পর্যন্ত, যে লেবাররা ঠিকমতো কাজ করছে কিনা। যেই আমরা প্লাম্বিং ডিজাইনগুলো যখন করি, যে প্লাম্বার ছিল ওর সাথে বসে বসে আমি অ্যাকচুয়ালি হাত দিয়ে ওই ইয়েগুলো কেটেছি। সো এই জায়গাটা আসলে আমার কাছে যেটা মনে হয়, নট অনলি ইন বাংলাদেশ, আমি যেটা করেছি, আমি আসলে ইন্টেনশনালি অ্যাটলিস্ট বছর 5 আমি আমার বাবার প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে আমি পাড়াই দেইনি। সো আমি জায়গায় জায়গায় কাজ করেছি, এবং এমন কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, আমি আসলে কথা বলতে গেলে আই লাভ টু টক, এবং আমার মনে হয় যে দিন পার হয়ে যাবে। আমি দেশে হোক বিদেশে হোক, যে জায়গাগুলোর মধ্যে দিয়ে গিয়েছি, এই জায়গাগুলো আসলে আদারওয়াইজ আমার পক্ষে লাইফে আর কখনো এই মানুষগুলোর সাথে কানেক্ট করা সম্ভব ছিল না। আমি জানি যে মানুষটা সিকিউরিটি গার্ড হিসেবে বাইরে দাঁড়িয়ে আছে, এবং যে মানুষটা আনলোড করছে, ওকে আসলে এক্স্যাক্টলি ওর এই মুহূর্তে মাথায় কি আছে, আমি ওই প্রসেসগুলোর মধ্যে দিয়ে কখনো না কখনো গিয়েছি। আমি হয়তো পা না রাখলে, সো আমি জানি ওই সময় আমাকে একটা কথা কে কি বলেছিল, অ্যান্ড হাউ মাচ ইট হ্যাড ইনফ্লুয়েন্স অন মি। সো আজকে যখন আমি আমার ফ্যাসিলিটিতে যাই, যে মানুষটা আসলে ট্রাক থেকে মাল আনলোড করছে, আমি এক্স্যাক্টলি জানি আমি কোথাও না কোথাও, পৃথিবীর কোথাও না কোথাও ফর্কলিফট দিয়ে, প্যালেট জ্যাক দিয়ে আমি ট্রাক আনলোড করেছি। আমি নিজে, আমি খুব প্রাউডলি বলি, ভাই আমার মানে ভার্সেটালিটির যে কাজের যে ব্যাপারগুলো, দিজ আর ফ্যাসিনেটিং স্টোরিজ। সো আমি জানি 1 ঘন্টা লাগবে একটা ট্রাক আনলোড করতে, একটা প্যালেট জ্যাক দিলে। আমার যে মানুষটা আনলোড করছে, ও যদি কোনোদিন আমাকে অজুহাতও দেখায়, বা কোনোদিন ওর মন খারাপ থাকে, আমি স্ট্রেট বলতে পারবো, ভাই আমাকে দাও, আমি জানি কাজটা কেমনে করতে হয়। আমি কাজটা করা শুরু করি, 2 ঘন্টা 1 মিনিটের মধ্যে 3 জন হাজির হবে, স্যার আপনাকে হাত দেওয়া লাগবে না, আমি জানি এটা হয়ে যাবে। সো এই যে মাটির কাছাকাছির যে টাচটা, এটা আমি নিজের জন্য পেয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রথম 5 বছর যদি আমি এটা না পাই, আর কখনোই হবে না। একবার চেয়ারে বসে গেলে আর ওখানে যাওয়া যায় না। ভাই আপনার সাথে একটা সেকেন্ড এপিসোড করতে হবে, হোয়াট ইজ মিসিং ইন দ্য সেকেন্ড জেনারেশন ইন আওয়ার বিজনেস ফ্যামিলিজ। আই উড লাভ টু টক। আমার মানে এটা আসলে আমাদের বন্ধুদের আড্ডার মধ্যেও একটা মজার টপিক অনেক সময় হয়, যে এই জায়গাটা আমার কাছে মনে হয় কি, যে এই কাজগুলোতে আমি লজিস্টিক্স, শপ ফ্রন্ট ম্যানেজমেন্ট, ব্যাক এন্ড ম্যানেজমেন্ট, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই জায়গাগুলোয় আই হ্যাড দ্য এক্সপোজার। সো এটা অনেকখানি হেল্প করেছে। পরে আমি যখন 13-র শেষের দিকে আসি, আমার আসলে প্রথম 1 বছর লেগেছে আসলে আব্বাকে কনভিন্স করতে, যে না আমি দেশে থাকবো।
ওকে, দেন যখন আমরা Got it. অ্যাকচুয়ালি কাজ শুরু করি Got it. আমার কাছে মনে হয়েছে লট অফ দ্য থিংস আই কুড কন্ট্রিবিউট রেদার দেন রিলাই অন Someone জাস্ট else. সামওয়ান এলস অ্যাজ এ কনসালটেন্ট। আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাগুলোয় আমি পরে ভ্যালুটা বুঝতে পেরেছি আর কি। ওকে, সো আমি তাহলে বলবো যে এলিটের একটা কাইন্ড অফ ট্রানজিশনের মধ্যে দিয়ে এলিট গিয়েছে, কারণ একটা ট্রেডিং ড্রিভেন কোম্পানি থেকে যখন একটা ম্যানুফ্যাকচারিং এন্টিটিতে আমরা পরিণত হই, একটা কমপ্লিটলি ডিফারেন্ট পাথ, এক্স্যাক্টলি। রাইট? সো ওই কনভারসেশনটা আসলে আসলো কিভাবে, এবং হাউ ইউ ইউ হ্যাড বিন ইনস্ট্রুমেন্টাল ইন দ্যাট জার্নি? ওয়েল, আমার শুরুটা আমি এভাবে বলবো, তুমি যে একটু আগে প্রশ্ন করেছিলে যে আমি কেন দেশে আসলাম। সো ব্যাপারটা এরকম যে আমি যখন এখানে 1 বছর এএনির ফ্যাক্টরি ডিজাইনার এবং এই কাজগুলো করার পরে যখন ঢাকার গাজীপুর প্ল্যান্টটা মোটামুটি আপ অ্যান্ড রানিং, তখন আমি গিয়ে আমার ওই ওখানকার সিইও যে ছিল ওকে বললাম যে ভাই আমি আসলে দেশের বাইরে যেতে চাই, আমি আসলে আরেকটু পড়তে চাই, আই জাস্ট ওয়ান্ট টু গেট দিস থিংস ডান। তো আমি ওখান থেকে পরে সিডনি গেলাম, আমি ওখানে বছর 4-5 ছিলাম। অ্যান্ড দেন ওই সময়ের মধ্যে আমি আসলে 2টো মাস্টার্সের মধ্য দিয়ে যাই। আমার 2টো মাস্টার্স ছিল, একটা মাস্টার্স ছিল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং আর আরেকটা সেকেন্ড মাস্টার্স ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনার ভাই কোর তো মেকানিক্যাল, রাইট? জি, আমার বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড, তারপর ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ইউটিএস থেকে আমার ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং একটা মাস্টার্স ছিল, আর সিডনি ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা মাস্টার্স ছিল। তো ওগুলো শেষ করলাম। একটা পর্যায়ে পরে গিয়ে আব্বার সাথে একটা কনভারসেশন ছিল এরকম যে দেখ আমার আসলে বয়স হচ্ছে, সো তুই কি দেশে আসবি কিনা বল, যদি দেশে না আসিস তাহলে আমি আস্তে আস্তে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলবো, রাইট। আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি ফার্দার, ওর তুই যদি আসিস তাইলে আমি এগুলো রাখলাম। তো ওই সময়ই আমার কাছে মনে হয়েছিল আসলে আমি যদি না আসি, আমি যেহেতু আমার আন্ডারগ্রেডের থিসিস ছিল আসলে এয়ার কন্ডিশনিংয়ের উপর, সো আমি আসলে এই এয়ার কন্ডিশনিংয়ে বাংলাদেশে কাজ না করলে অন্য কোথাও করতাম। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে দেশে ফেরত না আসলে আমার আব্বার আসলে যে 25 বছরের পরিশ্রম, সেই 250 টাকা থেকে আজকের জায়গায় যেখানে আসা, এটা আসলে ভ্যালুটা থাকবে না। সো আমি ভাবলাম যে এটা আসলে আই কুড নট স্টপ মাইসেলফ ফ্রম কামিং ব্যাক। আমার কাছে মনে হচ্ছে যে না, এই কাজটা আসলে আমার করা উচিত। সো দেশে আসি। মেইন যে জিনিসটা হয় দেশে আসার পর আমি যখন আমার নিজেকে প্রশ্ন করি আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি আসলে কেন আসলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ট্রেডিং তো আসলে একটা প্ল্যাটফর্ম, উইথ অল ডিউ রেসপেক্ট ইটস এ বিগ প্ল্যাটফর্ম, বাট আমি যদি আসলে ফর এক্সাম্পল সিডনি থাকতাম, আমি তো ওখানে কারো না কারো ফ্যাক্টরিতে কাজ করতে প্রেফার করতাম। সো তখন আসলে বাংলাদেশে এটা স্ট্যান্ডার্ড এইরকম ছিল না, সবাই ট্রেডিংই করতো, ওখানেই প্রফিট ছিল। তো আমাকে আসলে সবাই ওই সময়টায় বাংলাদেশে পাগল বলতো, যে আসলে পাগল একটা ছেলে বাইরে থেকে আসছে, মনে হয় বাবার অনেক ইয়ে ছিল, উল্টাপাল্টা কাজ করতেছে, কী করতেছে কেউ কিছু বুঝে না। সো আমার কাছে মনে হয়েছে কি যে আসলে আমার চেষ্টাটা যদি আমি এখন না করি অ্যাজ এ কান্ট্রি, আমাদের ট্রানজিশনটা যদি আসলে ট্রেডিং থেকে ম্যানুফ্যাকচারিংয়ে ট্রান্সফার না হয়, আমার কাছে মনে হয়েছিল যে আমি 55-60 বছর বয়সে গিয়ে একটা সময় পরে গিয়ে আয়নার সামনে গিয়ে যেন আমার মধ্যে এইটা না আসে যে আমি চেষ্টা করি নাই, কারণ সবাই বলতো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সম্ভব না। সো আমার কাছে মনে হয় যে আমি চেষ্টাটা না করলে আমি নিজেরা ক্ষমা করতে পারবো না, চেষ্টা করে ফেল করলে আমি মেনে নিব। দেয়ার আর মেনি ব্রিলিয়ান্ট মাইন্ডস ইন দ্য ওয়ার্ল্ড যারা আসলে এই মুহূর্তে ওয়ার্ল্ডের এখন ব্যবসা কন্ট্রোল করছে, আমি ওদের মতো নাই হতে পারি, বাট আমি ওখানে আছি কি না এটা না চেষ্টা করাটা আমার না, জানার চেষ্টা না করাটা ঠিক না। তো ওইটা যখন আমি নিজেকে কনভিন্স করলাম যে ঠিক আছে, আই ওয়ান্ট টু গেট ইন টু দিস, আই ওয়াজ রেডি টু ফেল, আই ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট ডিফিট, বাট আই ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট যে আই ডিড নট ইভেন ট্রাই। তো এটা করার পরে গিয়ে আব্বার সাথে কথা বললাম, আব্বা বলছে দেখ তুই কি আসলে দেশে থাকবি, আই ডো নট ওয়ান্ট টু গেট ইন টু দিস ট্রাভেল, আর তুই 6 মাস পরে যদি এখন, এটা খুবই কমন জিনিস আসলে, নো অফেন্স টু এনিবডি, বাংলাদেশে আসলে এসে কেউ থাকে না। সো 6 মাস পরে চলে গেলে আসলে আমি তো এত ঝামেলা নিব না। তো আমার অলমোস্ট 8 মাস 9 মাস 1 বছর লাগছে ওনাকে কনভিন্স করতে। ওয়ান্স হি ইজ কনভিন্স যে না আমি আসলে দেশে থাকবো, তখন কি বলছি তাহলে তুই দেখ কী করবি। তখন আমরা আস্তে আস্তে কিছু জায়গা খোঁজা শুরু করি, গাজীপুর খুঁজি, এদিক সেদিক খুঁজি, পরে গিয়ে আমরা কুমিল্লাতে থিতু হই। সো কুমিল্লাতে একটু জায়গা নেই, দেন আমরা অল্প একটু শেড দিয়ে শুরু করি। সো ওইটার পর থেকেই আসলে এলিটের এই ম্যানুফ্যাকচারিংয়ের জার্নিটা শুরু হওয়া। এবং ম্যানুফ্যাকচারিংয়ের জার্নিতে জিনিসটা এরকম ছিল যে আসলে ওই যে বললাম যে তখন বাংলাদেশের ইয়েটা ছিল যারা আসলেই অ্যাসেম্বলিং টাইপের কিছু করে, ওনাদের ফ্যাসিলিটিগুলো হতো খুব ছোট, যে আছে ঠিক আছে 1200-1500 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কোনো রকমের অ্যাসেম্বলিং 4টা-5টা ভাগ করে আনলেই হতো। সেই জায়গাটায় আমি হয়তো মনে করছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে এতটুক না করে আই ওয়ান্ট টু ফলো দ্য প্রপার এসওপি অফ এনি গ্লোবাল এন্টারপ্রাইজ। সো আমি দেখা গেছে যে না, আমি প্রপার অ্যাসেম্বলিং লাইন যখন আমি একটা বসাতে যাচ্ছি, তখনই আসলে সবাই মানুষ আমার উপর হাসাহাসি করতে আছে, এই পাগলটা কী করতেছে, যে কাজটা আসলে অল্প কয়েক টাকায় হয়ে যায়, সে আসলে কেন করছে।
তা আমি নিজেকে বলতাম বা সবাইকে আসলে মুখে তো আর বলা যেত না, আমার মাথায় থাকতে যাচ্ছে আই নো ওয়ার আই ওয়ান্ট টু বি আফটার 6-7 ইয়ার্স। সো মানুষ যদিও হাসতো, আমি অনেকটা লেগো পিসের মতো করে এই কয়েকটা মেশিন এখানে বসালাম, পরের বছর আর কয়েকটা মেশিন ওই কর্নারে বসালাম, সবাই হাসতো যে জায়গাটা খালি কেন রেখে দিছে। সো বাই দ্য টাইম অফ 2019-20 এসে মানুষজন আস্তে আস্তে বুঝতে শুরু করে যে না আচ্ছা মেবি ওনার মাথায় কিছু একটা ছিল। কমপ্লিট একটা অ্যাসেম্বলি লাইন হয়ে দাঁড়িয়েছে। নট অনলি অ্যাসেম্বলিং, আমি ম্যানুফ্যাকচারিংয়ের কোর ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছি। আমি যখন লোহা প্রসেস করা শুরু করি, আমার যখন ওই জায়গাটা খালি রেখেছি, আমি জানি যে বিকজ আমার এএনিতে আসলে ফ্যাক্টরি ডিজাইন করার এক্সপিরিয়েন্স ছিল, আমি তো জায়গাগুলো খালি রেখে দিয়েছি, আমার পরে এটা লাগবে। সো 20 সালের পর নাগাদ যখন এসে সবগুলো রেডি হয়েছে, বা 19 বা 18 সালের দিকে, তখন গিয়ে আসলে পুরো পিকচারটা মানুষের কাছে ভিজিবল হচ্ছে। সো এই জায়গাটায় আসলে দিস ওয়াজ অ্যামেজিং জার্নি, বাট আমাদের শুরুটা ওইরকম সময় হয়েছে। ভাই তাহলে বেসিক্যালি এলিট ইজ নট জাস্ট অ্যান অ্যাসেম্বলি প্ল্যান্ট, অ্যাবসলিউটলি ফুল ফ্লেজড ম্যানুফ্যাকচারিং। জি। সো এই জার্নিটা একটু যদি বুঝি যে ওয়াই ইটস বিন সো কনভিনিয়েন্ট টু ডু দ্য অ্যাসেম্বলি অ্যান্ড ওয়াই ইউ হ্যাভেন্ট ডান। আচ্ছা, অ্যাসেম্বলিংয়ের জায়গাটার ক্ষেত্রে যেটা হয় যে কনভিনিয়েন্ট, এইগুলার ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের পলিসি একটা বড় ভূমিকা পালন করে। আমি মনে করি যে ধরেন 1990 সালের দিকে এই যে বাংলাদেশে এত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ছিল, ট্রেডিং হাউসগুলো, ট্রান্সকম বলি, র্যাঙ্কস বলি, সবাই তো ছিল। তো তখন আসলে পলিসিগুলো এরকম ছিল যে আসলে ইম্পোর্ট করে বিক্রি করার মতোই ফেভারেবল ছিল। একটা পর্যায়ে গিয়ে গভর্নমেন্ট চিন্তা করলো যে না আসলে আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারিং প্রয়োজন। তো যখন এটা দেয়া হয়, একটা যে কোনো গভর্নমেন্ট পলিসির যে ট্রানজিশনটা হয় এটা তো স্টেপ বাই স্টেপ হতে হয়, তো গভর্নমেন্ট স্টেপ বাই স্টেপ দিয়েছে। তো সবাই বা মোস্ট অফ দ্য পিপল, আমি সবাই বলা উচিত না, যেটা হয় যে সবাই চিন্তা করে ইমিডিয়েট যে পলিসিটা এসেছে কতটুক মিনিমাম করলে হয়। সো সবার কোয়েশ্চেনটা ছিল আচ্ছা ঠিক আছে আমি এই পলিসিটার জন্য এতটুকু ব্যয় মিনিমাম, ট্রেডিং করবো না তাহলে একটু অ্যাসেম্বলি করি। এক্স্যাক্টলি, এটাই ছিল কমন মানে পারসেপশন মানুষের। আমার কাছে মনে হয়েছিল যে আই কুড সি হোয়াট ইজ কামিং এহেড অর হোয়াট দে ওয়ান্ট টু ডু ইন 10 ইয়ার্স এহেড। সো আমি যেটা মনে হচ্ছে ঠিক আছে আমি যদি আসলে ওই মানে সে শর্টকাট একটা পদ্ধতি নিই, যেটা হবে যে আমার মাথায় অলওয়েজ ছিল কি আই ওয়ান্টেড টু বি অ্যাজ গুড অ্যাজ এনি অফ দ্য গ্লোবাল প্লেয়ার্স। সো মিডিয়ার কথা বলি, জেনারেলের কথা বলি, ডাইকিনের কথা বলি, উইথ অল ডিউ রেসপেক্ট, হোয়াট এভার দ্য প্রসেস দেই ডু, আমি তো জানি যে ওরা শেষ পর্যন্ত গিয়ে কপার প্রসেসর। আমরা কিন্তু নিজেদেরকে একটা পরিচয় দিই নর্মালি মাঠে ঘাটে যে আমরা সোজা হিসাবে জাস্ট মেটাল এলিমেন্টস প্রসেসর অ্যান্ড ফ্যাব্রিকেটার। উই আর ভেরি গুড অ্যাট মেটালস। আমরা মেটাল, লোহাতে খুব ভালো, কপারে খুব ভালো, অ্যালুমিনিয়ামে খুব ভালো। সো দিস ইজ হোয়াট আওয়ার স্ট্রেংথ ইজ। সো অনলি অ্যাসেম্বলিং কিন্তু এই তিনোটার থেকে অনেক দূরে। সো আমার মাথায় ছিল এন্ড গেমটা অবশ্যই ওটা হবে, দ্যাট হ্যাজ টু বি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ভালো হতে পারলেই ফিনিশড গুডসে ভালো হবে এবং আমার হাতে ওই কন্ট্রোলটা থাকবে। সো তখন থেকেই আসলে আমি ওইটা মাথায় রেখে গিয়েছি। বাকিরা সবাই হয়তো বা ইমিডিয়েট 1-2 বছরের কথা চিন্তা করে অ্যাসেম্বলিংয়েই ছিল। আমার ধারণা এটাই। সো দ্য আন্ডারলাইং লার্নিং হিয়ার ইজ যখন গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জের দ্বারা কোনো একটা ইন্ডাস্ট্রিকে একটা বুস্ট আপ করতে চায়, তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্রেডিক্ট দ্য পলিসি ড্রিফটস দ্যাট আর গোইং টু কাম ইন নেক্সট ফিউ ইয়ার্স। এক্স্যাক্টলি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ভাইয়া যদি আমাদেরকে একটু সংক্ষেপে আইডিয়া দেন যে আমরা আসলে এসি বলতে যা দেখি আসলে এটার ভিতরে কি থাকে এবং মানে কোথায় কস্ট অপটিমাইজেশন হয় এবং হোয়াট আর দ্য মোস্ট ডিসাইডিং ফ্যাক্টরস ইন দ্য এন্ড প্রাইসিং। অফকোর্স এয়ার কন্ডিশনারের ভিতরে মানে সাধারণত তো আসলে এটা আমি মাঝখানে আরেকটা ইয়েতে বলছিলাম যে আসলে এয়ার কন্ডিশনার হিসেবে এন্ড ইউজার বা কনজিউমাররা কিন্তু দেখে খুব সুন্দর দুটো বক্সের মধ্যে দেয়ার ইজ এ লট অফ থিংস টুগেদার। আমার কাছে মানে অ্যাজ এ বিইং এ ম্যানুফ্যাকচারার আমার কাছে জিনিসটা হয়ে যায় অনেকটা এরকম যে আচ্ছা এইখানে সে একটা, আমি যদি আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট দুটো ভাগে ভাগ করি, আউটডোর ইউনিটে আমার জন্য জিনিসটা হচ্ছে এটার ওজন কত। বেসিক্যালি আমি যেহেতু মেটাল ফ্যাব্রিকেটার, সো আমি জানি যে আচ্ছা এটার ওজন যদি হয় 50 কেজি, তাহলে এই 50 কেজির মধ্যে সাম পার্সেন্টেজ লোহা আছে, সাম পার্সেন্টেজ কপার আছে, সাম পার্সেন্টেজ আদার ব্রাস অ্যান্ড অ্যালুমিনিয়ামস অ্যান্ড আদার্স আছে। সো আমার জন্য কিন্তু জিনিসটা একটা আলু পটলের মতো ওজনের ব্যাপার যে আচ্ছা ঠিক আছে এটার ওজন মানে এত, দেন কম্প্রেসার অ্যাড করলাম, মোটর অ্যাড করলাম, বাকিটা কিন্তু নলেজ। সো এয়ার কন্ডিশনারের ভিতরে মেজর কম্পোনেন্ট কী থাকবে? অল দ্য মেটালস থাকবে অফকোর্স, এবং কম্প্রেসার থাকবে, মোটর থাকবে, ইনডোর সাইডে কিছু প্লাস্টিক্স থাকবে, ইভাপোরেটর থাকবে। এবং এগেইন ইভাপোরেটর মানে কি, সবাই ইভাপোরেটর বলবে না, আমার জন্য তো আসলে এটা মেটাল, কিছু কপার আছে, কিছু লোহা আছে, কিছু অ্যালুমিনিয়াম আছে। সো এইগুলোরই এবং কিছু মোটর আছে। তো এই কম্পোনেন্টগুলোরই সংমিশ্রণ হচ্ছে আমাদের একটা কমপ্লিট এয়ার কন্ডিশনার। সো যেটা হয় যে আসলে ডিসাইডিং ফ্যাক্টরটা কোথায়? ডিসাইডিং ফ্যাক্টরটা হচ্ছে কি, এই যে মেটাল ফ্যাব্রিকেশনটা যখন পৃথিবীর বাইরে অন্য কোনো দেশ করে দেয়,
ওনারা কিন্তু আসলে ওনাদের প্রফিটটা এটার মধ্যে রেখেই তারপরে আমাদের কাছে বিক্রি করে। রাইট সো ইট ক্যানট বি পসিবল যে আচ্ছা ঠিক আছে আমি একটা এয়ার কন্ডিশনার এসকেডি ফরম্যাটে 3 ভাগ 4 ভাগে নিয়ে আসছি, আমি তো আসলে গভর্নমেন্টের ডিউটি বেনিফিট দিয়েছে তাই নিয়ে আসছি, কিন্তু ডিউটি বেনিফিট তো আসলে একমাত্র কম্পোনেন্ট হতে পারে না। এইখানে প্রফিটটা যিনি করেছেন মানে তৈরি করেছেন উনি কিন্তু করে দিয়ে মানে রেখে দিয়েছেন, বাকিটা হচ্ছে আসলে মেইনলি ট্রেডিং বেনিফিট, রাইট একটুখানি প্রসেসিং বেনিফিট। রাইট সো মেজর ফ্যাক্টরটা হয় আমি যখন লোহা কিনি, আমি কিন্তু আসলে 500 টন 1000 টন লোহা একসাথে কিনি। সো আমি কি করি, খনিজ যারা থাকে আয়রন ওর যারা আছে, আমি ফ্যাব্রিকেটার একজনকে বলি যে ভাই তুমি আমার জন্য 500 টন লোহা খনিজ থেকে পিউরিফাই করে আমাকে শিট বানিয়ে দিবা, তোমাকে আমি প্রতি টনে $200 $100 $50 করে প্রসেসিং ফি দিব। কপার যখন কিনি, আমি 200 টন কপার কিনছি, আমি কি করবো, আমি লন্ডন মেটাল এক্সচেঞ্জ থেকে আসলে 200 টন কপার খনিজ কিনবো। দেন একজন ফ্যাব্রিকেটারকে বলবো যে ভাই তুমি আমার এই খনিজটা পিউরিফাই করে আমার স্পেসিফিকেশান, আমার এখানে হয়তো 50 রকমের ডিফারেন্ট স্পেসিফিকেশানের টিউব আছে, যেগুলো হয়তো এক একটা টিউব 1 কিলোমিটার লম্বা হয়, 2 কিলোমিটার লম্বা হয়। তো আমি তোমাকে বলি যে ভাই তুমি আমাকে প্রতি টন এই যে খনিজ থেকে যে তুমি আমাকে প্রসেস করে দিলা, এটা বাবদ আমি তোমাকে মজুরি দিব, যে হ্যাঁ আমি তোমাকে মজুরি $1000 প্রতি টনে দিলাম, $1500 দিলাম, $1200 দিলাম, তুমি আমাকে বাকি, আমি তো কিনতেছি খনিজ। সো এই জায়গাটাতে যখন আসলে প্রোডাক্টগুলো দেশে আসে তখন দেশের বৈদেশিক মুদ্রা সেভ হয়। আলটিমেটলি আমি যদি আসলে ওই উনি ওনারাই পিউরিফাই করে ওনারাই বেন্ড করে দিছে, আমাদের সেভিংসটা কি আমাদের কি, উনি তো আসলে যেটার দাম আসলে সে ফর এক্সাম্পল $500 হওয়ার কথা, ও না হয় $495 নিবে, এর চেয়ে বেশি তো আর নিবে না। Right. ওয়ারেজ এখানে আসলে নলেজটা ওনার কাছে রয়ে গেল, প্রফিটটা ওনার কাছে রয়ে গেল। মানে আমরা জাস্ট বেসিক্যালি মানে গ্রোসারি ব্যবসায়ী, আমি যদি অন্য একজনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে এনে বিক্রি করতে চাই, অন্য আরেকজনের রুলস বেশি, অন্য আরেকজনের সুগার বেশি, উনি আসলে ডিসাইড করবে হোয়াট শুড বি দ্য ট্রেড প্রাইস, হোয়াট শুড বি দ্য রিটেল প্রাইস। ওইখানে লাস্ট মাইলে যারা কাজ করবে তাদের জন্য এডিশনাল কিছুই থাকে না। এই শিফটটাই আসলে বড়সড় একটা প্যারাডাইম শিফট ছিল আর কি বাংলাদেশের জন্য, যেটা আসলে আমি শুধু একা না, আরও একটা দুইটা ফ্যাক্টরি আছে যারা আসলে এতটুকু ডিটেল চিন্তা করেছেন। তো সবাই মিলে আমার কাছে মনে হয় যে এইটা বাংলাদেশে গত 10 বছরে একটা মেজর শিফট হয়েছে। সো এখন যদি এইটার ইকোনমিক ভিউ পয়েন্টে আসি, সো হাউ বিগ ইজ দ্য এসি মার্কেট রাইট নাও ইন বাংলাদেশ, এবং ওইখানে আপনাদের ক্যাপচার কীরকম একটা আইডিয়া? আমরা যদি বলি বাংলাদেশে আসলে কোর ম্যানুফ্যাকচারিং বা বাংলাদেশের কোর মার্কেট সাইজটা হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড 5 লক্ষ সেট পার ইয়ার, রাফলি 5 লক্ষ সেট প্লাস মাইনাস একটুখানি থাকে। তো এর মধ্যে যেটা হয় যে বাংলাদেশে আসলে 3টে মানে মেজর প্লেয়ার আসলে মোটামুটি কন্ট্রিবিউট করে বেশি, যেখানে আসলে আমাদের দেশের সবার পরিচিত বা প্রিয় ওয়ালটন আছে, আমরা আছি, এবং গ্রি ইলেকট্রোমার্ট ওনারা আছেন। তো আমরা এই 3 জন মিলে রাফলি কাছাকাছি মার্কেট শেয়ারে 60 to 65% মার্কেট শেয়ার এই 3 জনের হাতে থাকে, একটু 19-20 কম বেশি করে এই 3 জনের মধ্যে মোটামুটি একটা ব্যালেন্স থাকে। আর বাকি সবার জন্য রিমেইনিং 30-35% সবাই মার্কেট শেয়ার নিয়ে কাজ করেন। সো এই হচ্ছে রাফলি দেশের মার্কেট আর কি। সো এখন আমরা ম্যানুফ্যাকচারিং সম্পর্কে একটা আইডিয়া পাইলাম এবং মার্কেটের সম্পর্কে একটা আইডিয়া পেলাম। সো এইখানে আপনাদের সেলস সাইকেলটা আসলে কি? এটা অবভিয়াসলি থ্রু ডিস্ট্রিবিউটরস, রিটেল চ্যানেলস, ওইটা কিভাবে কাজ করে যদি একটা? আচ্ছা, সেলস সাইকেল আসলে দুটো ফরম্যাটেই কাজ করে। আমরা যেটা বলি যে বাংলাদেশের ডিলার বেসড একটা সিস্টেম, আর একটা হচ্ছে মডার্ন ট্রেড বা শোরুম বেসড সিস্টেম। তো বাংলাদেশে আসলে ডিলার বেসড সিস্টেমটাই কাজ করে রাফলি 70%, মডার্ন ট্রেড 30%-এর বেশি আসলে না। সো আমরা আসলে মেজর যারা প্লেয়ার আছে সবারই মোটামুটি একটা স্ট্রং ডিলার নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে। আমরা এইভাবে বলি যে যে যেখানেই থাকুক না কেন 2 কিলোমিটারের মধ্যে আমার কেউ না কেউ তার আশেপাশে আছে। এটা হয়তো আমি নিজে অপারেট করি না, বিকজ অফ আমরা লিন ম্যানেজমেন্টে বিশ্বাসী। সো বাট ওইখানে আমার একজন ডিলার কেউ না কেউ আছে, এবং এই ডিলারদের মধ্যে কিছু ক্যাটাগরাইজেশন থাকে, যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ওনাদের আবার নিজেদের সাব ডিলার থাকে। বাট এই নেটওয়ার্কটা দ্যার ইজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক। বাট এই ডিলার নেটওয়ার্কের মাধ্যমেই আসলে দেশের প্রত্যন্ত পর্যায়ে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় এসি পৌঁছে যায়, এবং সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস সাপোর্টটাও আসলে এই থ্রুতেই দেয়া হয়। আর যারা মডার্ন ট্রেড করেন ওনাদের নিজেদের শোরুম বা কিছু সাপোর্ট তো আছেই। সো ওটাও আরেকটা মেথড অফ অপারেশন। আপনি লিন ম্যানেজমেন্টের কথা বললেন, সো এখানে আমি একটা জিনিস আপনার কাছ থেকে বোঝার জন্য, যে এইটা কি কখনো মনে হয়েছে যে আপনি যদি রিটেইলিংটা করতেন, ইট কুড ড্র বেটার মার্জিনস অর সামথিং ফর ইউ? এটা সম্ভব। এইটা আসলে কি আমি সবসময় মনে করি যে এটা দুটো ফিলসফির মাধ্যমে কাজ করে। একটা ফিলসফি হচ্ছে যে না, আমি নিজেই এন্ড টু এন্ড পুরোটা দেখব, অ্যান্ড আই উইল গেট দ্য ফুল শেয়ার অফ দ্য মার্জিন, অর
আমার কাছে মনে হয়েছে দেয়ার ক্যান বি অ্যানাদার ফিলোসফি। এগেইন আমার আসলে ফিলোসফিগুলো খুব কমনলি প্র্যাকটিস দেশে এটা আমার কাছে মনে হয় না। সাধারণত মানুষজন আমাকে এই জন্যই হয়তো বা একটু উল্টোপাল্টা মানে পাগল বলে যে আসলে আমার কাছে যেটা মনে হয় যে আই ওয়ান্ট টু বি এ স্পেশালাইজড ম্যানুফ্যাকচারার। আমি ডাইকিনের চোখে চোখ রেখে বলতে চাই যে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট এয়ার কন্ডিশনার দেন মি, রেদার দেন যেটা হয় যে আমি যদি আসলে প্রত্যেকটা আউটলেট আমার নিজের ইয়েতে রাখতে চাই, হ্যাঁ এটা থিওরিটিক্যালি সম্ভব, বাট নট এভরিবডি ইজ গুড অ্যাট এভরিথিং। যে আসলে বিক্রিতে ভালো, হুএভার ইজ গুড অ্যাট সেলস, আমি মনে করি তাকে তার সেলসের জায়গাটা দেওয়া উচিত। আমার যে ডিলার ডিস্ট্রিবিউশন ভাইরা আছেন ওনাদের সাথে আমি অলওয়েজই চেয়েছি আমাদের সাথে যে এন্টায়ার প্রসেসটায় আমরা আমাদের প্রফিটটুকু ভাগাভাগি করি, শেয়ার করি। দেয়ার আর আদার কোম্পানিজ উইথ অল ডিউ রেসপেক্ট, ওনারা চান যে ওনারা আসলে নিজেরাই একদম সোর্সিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং হোক বা অ্যাসেম্বলিং হোক, ওনারা যেই ফর্মেটেই আছেন, দেন এন্ড ইউজারের ওই বাসার সার্ভিসিংয়ের যে 300 টাকা ওটা উনি নিজের পকেটে নেবেন। আমার কাছে মনে হয় যে এটা ভালো মডেল, রেদার দেন যে আমার আসলে প্রত্যন্ত অঞ্চলে এতগুলো মানুষ আছে, এতগুলা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, ওনাদেরকে যদি আমি এনেবল করে দিই তাহলে ওনারাও এই সাপ্লাই চেইনটার বা এই প্রফিট চেইনটার একটা অংশ পাচ্ছেন। ওনারা নিজে আরও উদ্যোগী হয়ে কাজ করবেন, প্রচুর কর্মসংস্থান তৈরি হয়। এবং মোর ইম্পর্টেন্টলি কোভিড প্রবাবলি আমাদেরকে একটা ভালো লেসন দিয়ে গেছে যে জাস্ট বিকজ উই ক্যান এক্সপ্যান্ড অ্যান্ড হ্যাভ এ মেনি শপস অ্যারাউন্ড দ্য মানে কান্ট্রি, এটার সাথে কিন্তু আসলে ওভারহেড কস্টের আমরা আসলে অনেক সময় রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকমতো করি না। মানে আপনি যখনই লাস্ট মাইলে, এবং ইলেকট্রনিক্স তো আসলে আপনি একটা মানে ছোট দোকান নিয়ে মানে একটা শ্যাবি পরিবেশে করতে পারবেন না। ইউ হ্যাভ টু ডু ইনভেস্ট অন ক্যাপেক্স, ইউ হ্যাভ টু ডু ইনভেস্ট অন স্মার্ট রিটেইলিং। সো ইট উইল কাম আপ উইথ আ লট অফ অ্যাসেট ইনভেস্টমেন্ট, এবং এই টাকাটা আপনার তুলে আনতে হবে এই মার্জিনটা থেকে ওভার টাইম। সো এখন যখন ব্যাংকের ইন্টারেস্ট ইজ গেটিং মোর এক্সপেন্সিভ, ব্যাংক লোনস গেটিং মোর এক্সপেন্সিভ, তখন হ্যাঁ, বাট দের ইজ লাইক আপনার ম্যানুফ্যাকচারিং থট প্রসেসেও দের ইজ এন এলিমেন্ট, যেহেতু আপনি এসিরই সবচেয়ে স্পেশালাইজেশনটা করতে যাচ্ছেন, কালকে একটা রাইস কুকার বানাচ্ছেন না, বা কালকে একটা অন্য কিছু বানাচ্ছেন না। সো আপনার জন্য রিটেইলার হওয়াটাও অ্যাকচুয়ালি সেন্স মেক করবে না। সো আপনি যদি ওইখানেও ভার্টিক্যাল ধরে কমপ্লিট প্যাকেজ করার চিন্তা করতেন তাহলে হয়তো ওইটা সেন্স মেক করবে। সো ভাই আমার এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে ফিলোসফিটা যে আমি একটা প্রোডাক্ট ধরেছি, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব। সো ধরেন এয়ার কন্ডিশনিং ইন্ডাস্ট্রির জন্য একটা ম্যাসিভ পলিসি ড্রিফট হলো, যেখানে দেখা গেল ম্যানুফ্যাকচারিং এর চেয়ে গভর্নমেন্ট অন্য ভাবে ট্রেডিং বা অন্য কোনো কিছু সাপোর্ট করছে। সো ওই রিস্ক এলিমেন্টটা কি আছে কিনা, নাকি আপনি মনে করছেন যে এটার কখনোই ব্যাকওয়ার্ডে যাওয়া পসিবল না? রিস্ক এলিমেন্ট তো অবশ্যই আছে, বাট আমি ফার্স্টলি আমার মনে হয় যে গভর্নমেন্টকে বা এনবিআর এর যারা পলিসি মেকার আছে ওনাদেরকে এই থ্যাঙ্কসটা দেওয়া উচিত। আমরা জানি যে আমাদের দেশে আসলে সাধারণত ব্যবসায়ীদের সাথে সরকারি পলিসি মেকারদের একটা গ্যাপ থাকে, বাট আমার কাছে মনে হয় যে যে জায়গাটা ওনারা ভালো কাজ করছেন এই জায়গাটা যদি আসলে আমরা স্বীকার না করি বা অ্যাপ্রিসিয়েট না করি, ওনাদেরও আসলে ওই উৎসাহটা থাকে না। সো সামওয়ান ইনসাইড ব্যাক ইন 2010, 15, 12, 13 চিন্তা করেছেন যে না আসলে দেশে ম্যানুফ্যাকচারিং হওয়া উচিত। সো এই যে ম্যানুফ্যাকচারিং হওয়া উচিত, এই চিন্তাটা যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি এটা অন্যায় হবে। সো ফার হ্যাঁ, থিওরিটিক্যালি অবশ্যই এটা পিছন দিকে যাওয়া সম্ভব, বাট আমার কাছে একটা জিনিস মনে হয় কি যে পিছন দিকে যেতে হলেও এইখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই। সাধারণত আমাদের দেশে আসলে এয়ার কন্ডিশনার বলতে কিন্তু বোঝায় 1 টন, 1.5 টন, 2 টন শেষ। 3 রকম এসি আছে, হ্যাঁ আছে, এরপরে আমি পরের ব্যবসায় চলে যাই। ওয়ারেজ আমি বলি যে গ্লোবালি যারা আসলে মেজর প্লেয়ার, ওনার এয়ার কন্ডিশনার আছে মেবি 70 রকম। আজকে এলিটে আমরা প্রায় 40 থেকে 45 রকম এসি বানাই। সো আমি হয়তো ওইভাবে বলি যে বাংলাদেশে যদি কোনো একটা এসি আমাদের ঘরে না থাকে, ইট ক্যান বি ফেয়ারলি কনফিডেন্সের সাথে বলা সম্ভব যে এসির আসলে বাংলাদেশে নেই। সো আমরা দেখা যাচ্ছে যে নট অনলি ওয়াল টাইপ এসি, ফ্লোর স্ট্যান্ডিং টাইপ এসি, ডাক টাইপ এসি, ক্যাসেট টাইপ এসি, সিলিং টাইপ এসি, পোর্টেবল এসি, নাই কিছু না যেটা আমরা করি এই ভার্টিক্যালে। মানে এবং এইখানে মজা কি আরও ভিতরে যাওয়ার জায়গা আছে। আমি যত ভিতরে ঢুকছি আরেকজন ব্যবসায়ী এসে বলছেন ভাই আপনারা তো এইটা বানান, তাইলে ওই জিনিসটা বানাতে পারেন না, বিকজ নাও দ্যাট আমাদের জন্য জিনিসটা অনেকটা ওজনের ব্যাপার চলে আসছে। সো ওনারাও বুঝে যে আসলে আমরা যদি তৈরি করতে পারি, বিদেশ থেকে আনতে যে জিনিসটা 10 টাকা লাগে, আমি এটা বানানোর পরে আমার লাভ সহ এটা আমি 5 টাকা 6 টাকায় বিক্রি করতে পারি। সো ওনারা এসে খুঁজে ভাই আমি তো আসলে ওই যে আমি কক্সবাজারে একটা হোটেল করছি, বাট আগে তো এগুলোর জন্য আসলে ভিআরএফ চিলার ছাড়া উপায় ছিল না প্রপার লুকের জন্য।
আপনারা কি আমাকে স্প্লিট এসির মধ্যে এই যে ডাক্ট টাইপের এসি দিতে পারেন না, 2 টনের ডাক্ট, যেটা আবার স্প্লিট টাইপের ইউনিট। সো আমি কিন্তু আমার এ লট অফ দ্য ডিরেক্টিভস আমি কিন্তু আমার ক্লায়েন্টদের কাছ থেকে পাই, যে ওনারা এসে বলছে যে ভাই আমি আসলে আমার হোটেলের মানে লুক স্যাক্রিফাইস করতে চাই না, ইট হ্যাজ টু বি টপ নচ 5 স্টার লুক, বাট আমি একটা স্প্লিট এসি দিয়ে চাই। আমি বলছি ভাই ঠিক আছে, আমাকে 6 মাস সময় দেন, আমি আপনার সাথে 6 মাস পরে দেখা হবে। 6 মাস পরে গেছি, আমি যখন প্রোডাক্ট দিচ্ছি, উনি পারলে এসে আমার হাত ধরে বলছে ভাই আপনি জানেন না আপনি আমাকে কত বড় বাঁচান। কি হয়েছে দেখেন, আমি যখন এই প্রজেক্টটাই ভিআরএফ বা চিলার দিয়ে করতে চাচ্ছিলাম, আমার এটা প্রায় 100 রুমের হোটেল, আমার 6 কোটি টাকা ভিআরএফের মানে কোটেশন আসছে, 9 কোটি টাকা চিলারের কোটেশন আসছে, আপনার কাছ থেকে একটা এসে আমি 80,000 টাকায় পাই। তার মানে আমি প্রতি সামারে 50টা রুম করে করে হোটেল অন করতে পারছি, এবং আমি হোটেলের টাকা দিয়ে হোটেল উঠে যাচ্ছে, আমার আসলে একবার ওটা লাগছে না। সো এই কাস্টমাইজেশনগুলো আমরা করছি এবং সামনে আরও করে যাচ্ছি। আমি নর্মালিভাবে বলি যে আমরা আসলে যদি আমাকে জিজ্ঞেস করে, যদি আমি বলো না যে ভাইয়া আপনি কি ওই যে রাইস কুকার থেকে শুরু করে অন্য আইটেমগুলো করতে চান, নাকি আসলে এসিতেই ইয়ে করে, আমি বলতে চাই যে আমরা সোফার বাংলাদেশে কাস্টমাইজেশন কিং হিসেবেই পরিচিত, এবং এই জায়গাটা আরও ঢুকতে চাই। যার যা প্রবলেম লাগবে এনি কাইন্ড অফ, কারণ এই কাস্টমাইজেশনগুলো কোনো দিন বাংলাদেশে গ্লোবাল কোনো ব্র্যান্ড এসে করে দিয়ে যাবে না। ডাইকিন কোনো ওনারা করতে পারেন, বাট এটা ওনাদের জন্য ইনসিগনিফিক্যান্ট। সো কেউ করবে না এটা, আমি বলছি হ্যাঁ আমি পারবো, বিকজ উই হ্যাভ বিন থ্রু দ্যাট R&D প্রসেস। আমাদের R&Dর পিছনে এনাফ এনার্জি এবং সময় আমরা দিয়েছি। আজকে হয়তো আমরা ওই জায়গাটা এসে দাঁড়িয়ে বলতে পারি যে না, আমরা প্যানাসোনিক, ডাইকিন বা যে কোনো জাপানিজ ব্র্যান্ডের যেই নলেজ লেভেলটা থাকে, আমরা মোর অর লেস উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, আমরা তার কাছাকাছি জায়গায় বা ওই জায়গাটায় আছি। সো কেউ যদি আসলে বলে যে হ্যাঁ আমাদের এইটা লাগবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি না, ডাইকিন কালকে থাকতে পারে নাই থাকতে পারে, আমি তো মার্কেট এটা, সো আমি এই কাস্টমাইজেশন থেকে করে দিতে পারবো। ওই 5,000 এসির জন্য হলেও করে দিব, আই ডোন্ট মাইন্ড। ডাইকিন 5 লাখ এসি না হলে ধরবেই না এটা, কারণ ওর 200টা দেশে বিক্রি করে। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে দেশের একটা ভ্যালু এডিশন। না, আপনি যখন বললেন তখন আমি আমার ইন্ডাস্ট্রির সাথে কিছু রিলেট করতে পারছিলাম। আমরা অনেক পেরিশেবলস ট্রেডিং নিয়ে কাজ করেছি। সো আমি ফান করে বলতাম লাশবাহী গাড়ি ছাড়া আমাদের দেশে কোনো ফ্রিজিং ভ্যানের রেন্টাল সার্ভিস পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। এখন আমার যদি ফ্রিজিং ভ্যানের রেন্টাল সার্ভিস না থাকে, ধরেন আমি আমার একটা গ্রোসারি সার্ভিস এক্সটেন্ড করতে চাই একটা নতুন শহরে, দ্যাট মিনস আমার প্রত্যেকটা নতুন শহর, নতুন গ্রামের জন্য একটা করে ফ্রিজিং ভ্যান কেনা লাগবে। মানে এটা তো আসলে কোনোভাবেই বিজনেস ওয়াইজ সেন্স মেক করবে না। দেন কামস, আপনি যদি চিন্তা করেন, আমি এই কোল্ড স্টোরেজ, যেটা আমাদের আসলে এগ্রিকালচারাল সাপ্লাই চেইনে ইজ আ ভেরি বিগ নিড। সো আমি ঘাটাঘাটি করছিলাম মাঝখানে, তখন আমি একটা ইউরোপিয়ান কোম্পানি পেলাম। দে হ্যাভ লঞ্চড আ প্রোডাক্ট কল স্টোর ইট কোল্ড, ভেরি ইন্টারেস্টিং। ওরা আমাদের যে নর্মালি রুমে ইউজ করার যে এসিগুলো, ওইটার কম্প্রেসারে এমন মডিফিকেশন এনেছে যে এইটা দিয়ে আপনি এখন এটাকে একটা কমপ্লিটলি মিনি কোল্ড স্টোরেজে কনভার্ট করতে পারছেন ফর ফ্রুটস, ভেজিটেবলস, এবং আইওটি দিয়ে কন্ট্রোল দ্য টেম্পারেচার। সো এখন যদি এলিটের ওই মাইন্ডসেটটা থাকে যে আমার কাছে যদি একটা কাস্টমাইজ নিড আসে, একটা ওয়াইল্ড চিন্তা ভাবনা, বাংলাদেশের সব আড়তে আমরা একটা এসি চিলিং রুম বসাইলাম, সো দ্যাট আমার যে গ্রোসারি আইটেমটা আসতেছে, যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আসতেছে, ওটা যে আজকে বিক্রি করতে পারতেছে না, দ্যাট উইল বি স্টোরড। আমার যে ফুল এক্সপোর্ট হয়, বিগ মার্কেট, কিন্তু কোল্ড চেইন ইজ আ বিগ প্রবলেম। সো ওইখানে কাস্টমাইজড কাজ করার অনেক সলিউশন আছে। দিস ইজ দ্য ফান পার্ট। আমাকে যখন একজন বলে যে আসলে আপনি কেন দেশে আসছেন, আমি দুটো কারণে বলি। ফার্স্ট হচ্ছে আব্বার একটা ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে কি যে এই যে বিইং এবল টু কন্ট্রিবিউট, রাইট, বিইং এবল টু মেক এ চেঞ্জ, এই জিনিসটা না আর কিছু দ্বারা রিপ্লেস হয় না। নো অ্যামাউন্ট অফ মানি, নো অ্যামাউন্ট অফ আদার থিংস ক্যান রিপ্লেস ইট। সো এই জায়গাটায় আমরা কাজ করি এবং আমার কাজের একটা বড় অংশ এটা। সো সুযোগ পেলে, এবং অল দিস কাইন্ডস অফ চ্যালেঞ্জ, যে কাজটা আর কেউ এসে করবে না, বাট আমি জানি উই হ্যাভ দ্য রিসোর্সেস টু পুট বিহাইন্ড দ্য থট এবং মেক ইট এ রিয়ালিটি। হ্যাঁ, এবং ভাই এখানে আমি দুটো পয়েন্ট অ্যাড করবো। একটা হচ্ছে দ্য মার্কেট উই আর অপারেটিং, বাংলাদেশের মতো একটা ইমার্জিং মার্কেট। এইখানে দুইটা ব্যাপার আছে। ধরেন আপনি যদি এই যে কোনো বিজনেস আপনি যদি সিঙ্গাপুরে করতে চান, সিঙ্গাপুরে আসলে আপনি নতুন করে বানাবেনটা কি? আপনার ওইখানে তো পেট ওয়াকিং স্টার্ট আপ করতে হবে। কিন্তু বাংলাদেশে আমি আপনার সাথে এখন বসে কথা বলতেছি যে আমাদের এখনো এগ্রিকালচারাল সাপ্লাই চেইনে কোল্ড চেইনই নাই। এখনো এটার জন্য আমার ফার্মার প্রাইস পায় না। সো একবারে বেসিক নিডের জায়গায় আপনি কাজ করতে পারতেছেন। এবং যখন আপনি বেসিক নিডের জায়গায় কাজ করতেছেন, আপনি চিন্তা করেন আপনার এসি যে মিডল ইনকাম বা লোয়ার মিডল ইনকাম ফ্যামিলি কিনতেছে, এটা কিন্তু বেসিক্যালি তার একটা লাইফ ইভেন্ট, এবং ইউ হ্যাভ আ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্যাট। আপনি লোকাল ম্যানুফ্যাকচারিং করতে পারছেন বলেই প্রাইসটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে এসছে।
এই একটা মজার জিনিস। আমি মাঝে মধ্যে একবার মানে ফান করে ওই ভোক্তা অধিকার অধিদপ্তরের একটা মিটিংয়ে একবার বলছিলাম আরকি যে, "দেখেন, বাংলাদেশে আপনি বলেন তো গত ১০ বছরে একটা পণ্যের নাম বলেন যার দাম ক্রমান্বয়ে কমেছে। ১০ বছর আগে একটা এসির দাম যদি ৳১,০০,০০০ থাকে, ১০ বছর পরে আজকে ৳৫০,০০০ ৳৪৫,০০০ এসে পৌঁছাইছে।" রাইট, সো এইটার পিছনে কিন্তু অনেক মানুষের পরিশ্রম। সরকারি দিক থেকে, বেসরকারি দিক থেকে যে রাইট, মানুষটা ইনস্টল করছে, যে মানুষটা কাজ করছে, যে মানুষটা বিক্রি করছে, অনেক মানুষের ঘাম। রাইট, বাট দিস হ্যাপেন্ড যে এই ২০২৪ সালে এসেও বাংলাদেশে গত ১০ বছরে একটা পণ্যের দাম অর্ধেক হয়েছে কমে। রাইট, বাড়ে তো নাই ৳১ ও। রাইট, রাইট, রাইট। ভাইয়া আমি মোটামুটি একটা ক্লিয়ার ভিউ পেলাম যে আসলে আমাদের এসি মার্কেট কীভাবে অপারেট করে, আপনারা কী কন্ট্রিবিউশন করছেন। আমি লাস্ট ফিউ কোয়েশ্চেন্সের দিকে মুভ করছি। সো আমার একটা ইন্টারেস্টেড পয়েন্ট হচ্ছে আমাদের ইকোনমির ওয়ান অফ দ্য বিগেস্ট চোক পয়েন্ট বলে সবাই যেটাকে ইন্ডিকেট করে যে অতিরিক্ত আরএমজি ডিপেন্ডেন্সি, যে আমাদের আসলে ফরেক্সের একটা লার্জ চাঙ্ক আরএমজি থেকে আসে। এখন আরএমজির পরে হোয়াট ক্যান বি নেক্সট, এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়। কেউ আইটির কথা বলে, কেউ এগ্রো কমোডিটি বলে, একটা বড় অংশ বিশ্বাস করে যে ইলেকট্রনিক্স ক্যান বি দ্য নেক্সট বিগ থিং। সো নেক্সট বিগ থিং হতে গেলে কনসিডারিং দ্য ম্যাক্রো ইকোনমি এবং আমাদের ফরেক্স সিচুয়েশন, ইলেকট্রনিক্সে কি আপনি আসলে কোনো এক্সপোর্ট অপরচুনিটি দেখেন যে আমাদের লোকাল মার্কেটের বাইরে গিয়ে? অপরচুনিটি আমি দেখি। আমি এই জায়গাটায় তাহলে একটু সময় নেই, হ্যাঁ? প্রথমত হচ্ছে এই যে নেক্সট বিগ থিং এর যে ব্যাপারটা, আমি যদি একটু পিছন থেকে আসি আমার ফার্স্ট টপিকটার মধ্যে, যে সে 1940s অ্যারাউন্ড থেকে কী হতো যে জাপান ওয়াজ দ্য কান্ট্রি যারা আসলে হালকা পাতলা জিনিস বানাতো, জার্মান জিনিস কপি করতো অ্যান্ড অল দিস থিংস। অ্যাট সাম পয়েন্ট যখন জাপানিজ ওয়ার্কফোর্সের স্যালারি বেড়ে গেল, এই জিনিসটা জাপান থেকে বের হলো, থাইল্যান্ড হয়ে ঢুকলো বেসিক্যালি চায়নায়। সো চায়না যখন হোম অ্যাপ্লায়েন্স ঢুকলো, ওনারা আস্তে আস্তে গার্মেন্টস ছেড়ে দিল এবং ওই সময়টা বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে কয়েকটা দেশ গার্মেন্টসটা নিল। এখন চায়নায় কিন্তু আজকে একটা হোম অ্যাপ্লায়েন্স ফ্যাক্টরিতে এন্ট্রি লেভেল ওয়ার্কারের বেতন হচ্ছে রাফলি ৫,০০০ RMB, উইচ ইজ অ্যাবাউট $৭০০, অলমোস্ট ৳১,০০,০০০ কাছাকাছি। সো চায়না ইজ ইন দ্য ফেজ যে তাকে হোম অ্যাপ্লায়েন্স থেকে বের হতে হবে। ডাজন্ট ম্যাটার, ওনাদেরকে ঢুকতে হবে অটোতে, ওনাদেরকে ঢুকতে হবে পরের ইয়েতে। তাইলে 1970s থেকে 80s 90s পর্যন্ত চায়নার যে শিফটটা আমরা ধরতে পেরেছিলাম, যা ঠিক আছে ওরা গার্মেন্টস থেকে বেরোচ্ছে, আমরা গার্মেন্টসে ঢুকলাম, রাইট, এই জায়গাটা কিন্তু দিস ইজ দ্য টাইম, ইটস এ কোয়েশ্চেন অফ হু, যে এটা কি বাংলাদেশ নিবে না ভিয়েতনাম নিবে না কম্বোডিয়া নিবে। রাইট, রাইট, বাট দের ইজ নো মানে সে ধরেন নো আনসার্টনিটি যে এই হোম অ্যাপ্লায়েন্স চায়না থেকে বের হবে না, এটা অবশ্যই বের হতে হবে। সো এইটা আমরা ধরতে পারবো কি না অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের উপর ডিপেন্ড করে যে যেই গ্রেটার লিগেসিটা ওনারা রেখে গিয়েছেন গার্মেন্টসের জন্য আমরা ধরতে পারবো কি না। কারণ বাংলাদেশে আজকেও আমরা সে রাফলি $100 স্যালারিতে মানুষ পাচ্ছি, যাদেরকে যদি আমরা প্রপারলি ট্রেন করি আমাদের মানে এফিসিয়েন্সি লেভেলটা আমরা ওই জায়গায় কাছাকাছি নিয়ে যেতে পারছি। সো এটা বাংলাদেশে আসবে কি আসবে না সেটা অন্য কথা, বাট এটা চায়না থেকে বেরোবে। কারণ আমাদের এটা করার জন্য আমাদের কী করতে হবে। এবার আসে আমার সেকেন্ড ফেজ অফ দ্য অ্যান্সারে, যে আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশে এখন প্রায় 18 কোটি থেকে 19 কোটি লোক, আমি ধরলাম 18 কোটি লোক। সো আমার কাছে মনে হয় যে কোনো দেশের এক্সপোর্টে যাওয়ার আগে দুটো ফেজ থাকে। একটা ফেজ হচ্ছে কারণ এ লট অফ দ্য কেসেস এক্সপোর্টের চাইতে লোকাল সেলসে আসলে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালিস্টের জন্য প্রফিট বেশি থাকে। সো অ্যাজ লং এজ মানুষ লোকালে প্রফিট বেশি করছে, মানুষজন কিন্তু আনলেস গভর্নমেন্ট রেট ইনসেন্টিভ আছে, আদারওয়াইজ এক্সপোর্ট কেউ করতে চায় না। সো বাংলাদেশে যদি আমি একটা সাধারণ ধারণা দিই যে আমাদের দেশের চাইতে রাফলি 10 গুণ বেশি জনসংখ্যাকার ইন্ডিয়ার আছে। তো বাংলাদেশে যদি 5 লাখ প্লাস মাইনাস ধরেন 6 লাখ এসি প্রতি বছর বিক্রি হয়, ইন্ডিয়াতে এই বছর বিক্রি হয়েছে প্রায় 1 কোটি এসি। সো 20x রাফলি ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়াতে যদি মানে 10 মিলিয়ন, হ্যাঁ 10 থেকে 11 মিলিয়ন, রাফলি 11 মিলিয়ন এসি বিক্রি হয়েছে। সো ওই হিসাবে কিন্তু আমাদের এখানে আসলে 11 লাখ এসি বিক্রি হওয়ার কথা অ্যাটলিস্ট আমাদের জনসংখ্যার রেশিও ধরলে। আমি যদি ইন্ডিয়াকে আমাদের কাছাকাছি সোশিও ইকোনমিক কান্ট্রি হিসেবে ধরি, আমি যদি পরের বেঞ্চমার্কে যাই সে চায়নাতে এই বছর এসি বিক্রি হয়েছে ইনফ্যাক্ট ইন্ডিয়ার 10 গুণ। সো ইভেন ইন্ডিয়ান মার্কেট উইল এক্সপ্যান্ড ফর নেক্সট 15 ইয়ার্স। দ্যাট ইজ ওয়াই এই গত বছর কিন্তু ইন্ডিয়ার টাটা গ্রুপের ভোল্টাস ফ্যাক্টরি সেট আপ করলো, বা ইন্ডিয়াতে মানে ব্লু স্টার আছে, ভোল্টাস আছে, লয়েড আছে, ডাইকিন আছে, সবাই কিন্তু ফ্যাক্টরি সেট আপ করছে এবং আরও ওনাদেরও এক্সপ্যানশন আছে। সো বাংলাদেশে আসলে নেক্সট 15 ইয়ার্স, অ্যাটলিস্ট 10 ইয়ার্স দেশের মার্কেটেই 5-6 লাখ থেকে 12 লাখ 15 লাখ পর্যন্ত যাবে, যদি আমি চাইনিজ স্ট্যান্ডার্ডটা নাও ধরি, ইন্ডিয়ার আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনটা ধরি। সো এইটুক পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারাই কাজ করছি আমরা এখানে লোকাল, কারণ যে আসলে সে সাতক্ষীরার ওই সুন্দরবনের পাশে শ্যামনগর গ্রামে একটা এসি লাগবে,
ওইখানে একটা এসি বিক্রি করে যদি আসলে 10% প্রফিট রাখা যায়, এক্সপোর্টে কিন্তু ইটস এ ভেরি কম্পিটিটিভ মার্কেট। আফ্রিকান মার্কেটে যদি কেউ আসলে এক্সপোর্ট করতে চায়, ও আসলে $3 মানে প্রফিট বের করে নিয়ে আসতে পারলে সে খুশি হয়ে যায়। সো $3 মানে কত? $350। তো আমার তো ভাই এখানে $4,000 প্রফিট থাকতে পারে, $350 প্রফিটের জন্য গভর্নমেন্ট ইনসেন্টিভ ব্যাপারটা তখনই আসে। তো ওই নেক্সট 5-7 বছর আসলে দেশের স্যাচুরেশনটা না আসার আগে আমার কাছে মনে হয় যে অর্গানিক এক্সপোর্টটা হওয়াটা খুব ইজি না। সম্ভব, অবশ্যই সম্ভব, যদি গভর্নমেন্ট ইনসেন্টিভ থাকে। এক্স্যাক্টলি। নাও ইউ কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। এখন চাইনিজ গভর্নমেন্টের সাথে যদি আমি তাহলে এবার অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করি, যে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী হয় যে আমাদের আসলে বন্ডেড ফ্যাসিলিটি আছে, ব্যাক টু ব্যাক এলসি ফ্যাসিলিটি আছে। তো এই দুইটা ফ্যাসিলিটি কিন্তু আমাদের গার্মেন্টসের বাইরে এখন হোম অ্যাপ্লায়েন্সে আসেনি, বাট চাইনিজ গভর্নমেন্ট কিন্তু পাচ্ছে, মানে চাইনিজ একজন ম্যানুফ্যাকচারার পাচ্ছে। সো ও যখন আসলে একটা কিছু এই রোমানিয়া বলি আর আফ্রিকার ওদিকে ঘানায় বলি বা যে কোনো জায়গায় এক্সপোর্ট করে, ফার্স্ট থিং তার এই লোহা বা কপারের এগুলো র মেটেরিয়াল যখন ঢুকছে, আমার তো 25% 15% ডিউটি দিয়ে ইভেন র মেটেরিয়াল, কোর র মেটেরিয়াল তাও তো দিয়ে ঢুকতে হচ্ছে, যেটা আসলে থিওরিটিক্যালি ডেরো থেকে ফেরত পাওয়া সম্ভব, বাট ইট টেক্স এ লঙ্গার টাইম অ্যান্ড লট অফ কমপ্লিকেশনস আর দেয়ার। চায়নার ক্ষেত্রে কী হচ্ছে, আমার তো মানে ইয়েটা নাই, ফ্লোয়েবিলিটিটা ঠিক মতো নাই। তো তাইলে এখানে একটা শর্টকামিং আছে। দ্বিতীয়ত বাংলাদেশ গভর্নমেন্ট গত বছর কয়েক বছর ধরে এটাকে আসলে 10% ইনসেন্টিভ দিচ্ছে, বাট চাইনিজ ইনসেন্টিভটা হচ্ছে 15 বা 17%। তার মানে কি ওই 5-7%ও তো ওনারা আসলে এগিয়ে থাকে। আলটিমেটলি বাংলাদেশ যদি আসলে, আমি মনে করি যে যদি আসলে লোকাল স্যাচুরেশনের আগে এক্সপোর্টে যেতে হয়, তাইলে এই জায়গাগুলোয় আসলে কাজ করার সুযোগ আছে। অ্যান্ড রাইটলি সেট, কারণ আমরা যখন 80-র দশকে আমাদের গার্মেন্টস যখন শুরু হয়েছিল, দ্যাটস ইট, এই পলিসিগুলো ছিল বলেই তো গার্মেন্টস শুরু হয়েছে। এন্টারপ্রেনাররা তো ওই জায়গায় গিয়ে টাকাটা ঢালবে যেখানে দের ইজ অপরচুনিটি অর রুম ফর গ্রোথ। এক্স্যাক্টলি। অ্যাপল টু অ্যাপল কম্পিট করার সুযোগ থাকলে কিন্তু আমরা দেশের জন্য ফাইট করতে মানে এক পায়ে দাঁড়ানো বা অবশ্যই মরিয়া, বাট আমাদেরকে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা প্রয়োজন, আদারওয়াইজ আসলে অন্য আরেকটা দেশের সাথে ডিফিকাল্ট। ভাই ক্লিয়ারলি আন্ডারস্টুড, বাট এটার সাথে আরেকটা জিনিসও মানে এই কমপ্লিট বাংলাদেশের এক্সপোর্ট পটেনশিয়ালের জার্নিটা চিন্তা করলে যেটা মাথায় আসবে, আমরা কি আসলে তাহলে অন্যদের ফেলে যাওয়া ট্রেনগুলোয় চালাবো? আমরা কি কোনো প্রোডাক্ট কোনো ইন্ডাস্ট্রিতে কোনো দিন আমরা শুরু থেকে মুভ করতে পারবো না? নট জাস্ট আরএমজি, নট জাস্ট ইলেকট্রনিক্স। আমি একটা খুব বেসিক এক্সাম্পল আপনাকে দেই। চায়না হ্যাপেন টু বি দ্য নাম্বার 1 রাইস ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড, সাপোজ টু বি, অফকোর্স। দেন ইন্ডিয়া, দেন বাংলাদেশ। গত 3-4 বছর ধরে চায়না এবং ইন্ডিয়ার রাইস প্রোডাকশন কমছে, আমাদের বাড়ছে। এবং ওরা কেন কমাচ্ছে? কারণ রাইসের জন্য এত অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ পানি লাগে। সো আপনি এই পানিটা ধান প্রোডাকশনে খরচ করবেন না ধানটা বাইরে থেকে কিনে এনে পানি দিয়ে অন্য কিছু করবেন, এই কনভারসেশন চলে আসছে। সো আমরা কি এই ইন্ডাস্ট্রিতেও অ্যাকচুয়ালি অন্যরা যে নৌকা চালাবে না, অন্যরা যে ট্রেন চালাবে না, আমরা এটাই ধরার ট্রাই করতেছি? থিওরিটিক্যালি আমি বলি, আমার একটা ভিশন কি, যেমন ধরো আমাদের বন্ধুবান্ধবরা তো অনেকেই আসলে ইন্টেল বা এইসব চিপ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে মানে ইন্ডাস্ট্রিগুলোতে আছে। সো হিস্ট্রিক্যালি যদি বলি, আমার কাছে মনে হয় কোন দেশ কোন ইন্ডাস্ট্রিতে থাকবে এইটার একটা ড্রাইভিং ফ্যাক্টর হচ্ছে ওই দেশের ওয়ার্কফোর্সের স্যালারি। একটা দেশ যখন $50 পার মান্থ স্যালারিতে থাকে, ওর এই জিনিসটা বানায় পোষায়। একটা জিনিস যখন $100 পার মান্থ স্যালারিতে থাকে, তার এটা বানায় পোষায়। যার $500 পার ইয়ার মানে পার মান্থ স্যালারি, তার এটা বানায় পোষায়। সো এটা ছাড়া, এটা হচ্ছে অর্গানিক মুভমেন্ট। এটা জাপানের জন্য হয়েছে, চায়নার জন্য হয়েছে, ভিতরে হয়েছে, সবার জন্য কথাটা সত্যি। এর চেয়ে বেশি যেটা হবে, সে কালকে যদি আসলে কি বাংলাদেশ চাইলেই গিয়ে সে গভর্নমেন্ট যদি বা কোনো কারণে যদি ইনসেন্টিভাইজ করা হয় যে না, যে সবচাইতে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশে এবার যা হবে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সব কিছু গভর্নমেন্টই হেল্প করবে, ওটা হচ্ছে মানে অনেকটা এক্সেপশনাল। এস্তোনিয়া যেটা আইটিতে করতেছে বা এল সালভাদর যেটা ক্রিপ্টোতে করতেছে, এক্স্যাক্টলি, যে ভাই ওটা তো আসলে অনেকটা অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট। বাট অর্গানিক, আমি পৃথিবীর হিস্ট্রি দেখি না, আমি যদি কয়েক হাজার বছর থেকেও দেখি, সবসময় কিন্তু ওয়ার্কফোর্সের স্যালারি লেভেলটাই ডিকটেট করে যে সে এই টাকা দিয়ে আসলে কি বানায় পোষায়। আজকে জাপানের একটা ওয়ার্কফোর্সে দিয়ে কি ওনারা চাইলে পারে না এয়ার কন্ডিশনার বানাইতে? কেন বানায় না? পোষাবে না। ওনার জন্য গাড়ি বানাইলে হবে, সেমিকন্ডাক্টর বানাইলে হবে, আসলে এইটা পোষাই দিয়ে হবে না। তো এইটাই আমার কাছে মনে হয় একটা ফ্যাক্টর আর কি, যে আসলে অসম্ভব না থিওরিটিক্যাল। কারণ আমার একটা বদ অভ্যাস আছে কি, আমি পার্সোনালি অন্য কেউ এসে টেকনিক্যাল জিনিস অ্যাটলিস্ট যে বলবে যে আচ্ছা ভাই তোমরা এটা পারবা না, এই জিনিসটা মানতে আমার একটু প্রবলেম আছে। সো আমার ক্ষেত্রে যেটা হয়, আমার জার্নিটাও অনেকটা এরকম যে আমি যে 10 বছরে এয়ার কন্ডিশনিংয়ে সেই মানে শুরু থেকে যে ম্যানুফ্যাকচারিং একটু পর্যন্ত আসছি, এ লট অফ দ্য মানে একটা ড্রাইভিং ফ্যাক্টর ছিল আমার ক্লায়েন্টরা এসে বলছে যে ভাই আমাকে এই কাস্টমাইজেশন করে দেন। এর চাইতেও বড় ড্রাইভিং ফ্যাক্টর কী ছিল জানো? বিদেশি কেউ না কেউ আমাকে বলছে তোমরা বাংলাদেশে এটা পারবা না।
অ্যান্ড দেন ইট স্টার্টেড। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেই ফেলছো পারবো না, লেটস হ্যাভ সাম ফান। রাইট আমি দু একটা উদাহরণ দিই, মজাটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের এলিট ব্র্যান্ডটার শুরুর যুগ মানে গল্পটাও কিন্তু অনেকটা এরকম যে আমরা যখন ম্যানুফ্যাকচারিংয়ের মানে যখন নামি, আমার যেটা হয় যে আসলে একটু পারফেকশনিস্ট টাইপের মানুষ, আমার আসলে খুঁতখুঁতে বেশি, সোজা হিসেবে মানুষ আমার সাথে কাজ করতে পছন্দ করে না। সো মিডিয়ার কাছ থেকে আমরা ইনিশিয়ালি কিছু নলেজ পাই যে হ্যাঁ এইভাবে ম্যানুফ্যাকচারিং করে নলেজ, তো ওনারা আমাদেরকে কি প্রসেসিংয়ের যে নলেজটা এটাই দিয়েছে। দে ওয়ান্টেড আস টু বি এ ফ্যাব্রিকেটার, যে ভাই এভাবে কপার টিউব বাঁকালে এখানে ক্র্যাক হয় না। বাট আমি ওই সময়ে মানে আমাদের আসলে বইটারই ছোটো ভাই বেশ কিছু R&D ইঞ্জিনিয়ার নিয়ে আমরা হেভিলি ইনভেস্ট করি। আর আমি আমাদেরকে সবসময় বলি যে ঘাড়ের রোগ সবসময় একটা তেরা রাখবা, তোমরা বাংলাদেশের সবচেয়ে ভালো মাথা, আজকে থাইল্যান্ডে ডাইকিন, প্যানাসোনিক বলি বা জেনারেল যেই কাজ করুক, ওরা থাইল্যান্ডের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির বা আমেরিকায় হোক জাপানে হোক, ওরা সবচেয়ে ভালো গ্র্যাজুয়েটগুলাই নিচ্ছে, R&Dতে যাচ্ছে। তো তোমরা যদি আমরা যদি ওই ACM প্রোগ্রামিং কন্টেস্টে গিয়ে ওইখানে গিয়ে MITকে হারায় আসতে পারি, তাহলে তোমার কেন মনে হয় ও তোমার চেয়ে বেশি জানবে? কোথাকার ট্রেনিং লাগবে বলো, দুনিয়ার যেখানে হোক, চাঁদে তো আর ওরা যায় না, আই উইল সেন্ড ইউ দেয়ার, বাট নেভার কাম ব্যাক টু মি যে ভাইয়া ওরা বেশি জানে। চোখে চোখ রেখে কথা বলতে শিখতে হবে। নেভার অ্যালাউ এনিবডি যে ও যেন এসব বলে ও তোমার চেয়ে বেশি বুঝে। সো এই জিনিসটা হয়েছে কি, আমরা 2018 সালে প্যানাসোনিকের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি অডিট পাস করি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে এনি জাপানিজ এয়ারকন ম্যানুফ্যাকচারার বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানকে ফ্যাক্টরি অডিট পাস করে, এবং আজ পর্যন্ত এটা অনলি ইনসিডেন্ট, আজ পর্যন্ত আর কেউ পারেনি। সো আমরা যখন 18 সালে প্যানাসোনিকের ফ্যাক্টরি অডিট পাস করি, প্যানাসোনিকের নিজেদের ওয়ার্কফোর্স এসে ইভ্যালুয়েট করি, ওরা বলছে ভাই উই হ্যাড নো আইডিয়া বাংলাদেশে যে আসলে এরকম একটা ফ্যাসিলিটি আছে। পাস করার পরে ততদিনে গিয়ে আমাদের গলাটা আস্তে আস্তে মানে রেইজ হয় যে না আমরা মেবি আমরা জানি আমরা কি করছি। এবং তারপরের একটা ছোট্ট গল্প বলি, মজা বাবা। তো সে ফর এক্সাম্পল, হ্যাঁ আমাদের দেশে এই যে আমরা যখন ছোট ছিলাম 90-এর দিকে, আমরা কি দেখতাম যে জেনারেল এসিগুলো কি 10-12 বছর চলে, 10 বছর চলে, কিছু হয় না। অন্যান্য এসিগুলো কি হয় 3 বছর পরে সাধারণত নষ্ট হয়ে যায়, রাইট? আনপপুলার কনভারসেশন, কিন্তু আমি তোমাকে বলছি মজা করে। সো আমরা R&D করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে ঘটনাটা আসলে কি হচ্ছে। মিডিয়ার কাছ থেকে আমরা কিছুটা শিখেছি, বাট আমরা তো আসলে হিস্ট্রিক্যালি অন্যান্য ব্র্যান্ডও ট্রেডিং করতাম। সো আমি ওগুলাকেও রিভার্স ইঞ্জিনিয়ারিং করা শুরু করি। একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে এয়ার কন্ডিশনার তো কম্প্রেসার ইজ দ্য হার্ট অফ দ্য এয়ার কন্ডিশনার, তো এর পিছনে ইলেকট্রিক সাপ্লাইয়ের মানে তার এয়ার কম্প্রেসারের ঠিক আগে একটা ক্যাপাসিটার থাকে, যার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সার্জটাকে কন্ট্রোল করা, রাইট? তো আমরা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে অন্যান্য সমস্ত এয়ার কন্ডিশনারে এই ক্যাপাসিটারটা থাকে হচ্ছে ক্লাস সি, বেসিক্যালি যেটা 3000 ঘন্টা চলা উচিত। এখন জেনারেলের এসিটার মধ্যে আমি দেখি ওই সময়ে যে তার মধ্যে ক্লাস বি 10,000 ঘন্টা চলে। ঘটনাটা কি, আমি একটু ঘাটাঘাটি করলাম ISOর যে বই জইগুলো, IECর স্ট্যান্ডার্ডগুলো, পরে দেখি যে মানে নর্দার্ন হেমিসফিয়ারে বাংলাদেশের এই জোনটার মধ্যে নর্মালি প্রতি বছর এসি চলার কথা 900 ঘন্টা। আচ্ছা, তার মানে রাফলি 3 বছর 3.5 বছর চলার পরে যখন 900 ঘন্টা মানে 3000 ঘন্টা চলা হয়ে যায়, ক্যাপাসিটারে কিন্তু আর চার্জ ধরে রাখার অ্যাবিলিটি থাকে না। নেক্সট ইলেকট্রিক্যাল সার্জ কম্প্রেসার নষ্ট হয়। তার মানে কি কম্প্রেসার আর এসি তো শেষ, তাইলে পরেরটা লাগবে। জেনারেল জাস্ট ওই সময় একটু বুদ্ধি করে ক্লাস বি এর জায়গায় সি এর জায়গায় বি করলো 10,000 ঘন্টা। তুমি খেয়াল করে দেখো ওই 10,000 ঘন্টা মানে কি 10 বছর 11 বছর। ওই কারণেই জেনারেল এসিগুলো 12 বছর টিকতো, আর কিছু হইতো। ফান পার্টটা হচ্ছে, আমি যদি এবার বলি হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য প্রাইস ডিফারেন্স বিটুইন ক্লাস বি অ্যান্ড সি ক্যাপাসিটার? একটা ক্যাপাসিটারের দামের পার্থক্য কত হইতে পারে ভাই? আমার আইডিয়া। একটা মজার কথা বলি, দামের পার্থক্য হচ্ছে লিটারেলি $1, 125 টাকা। ওই সময়ে দাম ছিল 80 টাকা। জেনারেল যখন আমরাই তো ট্রেড করতাম, একই এসি আমি $250 বেশি টাকা দিয়ে কিনতাম। তখন আমি বুঝলাম যে $250 মধ্যে হার্ডলি $20, মানে $250 মধ্যে হার্ডলি $20 আসলে ম্যাটেরিয়াল, বাকি $200 নলেজ, আর কিচ্ছু না। সো এই পুরো জার্নিটা আসলে ইটস এ মানে এক্সপ্লোরেশন ফর আস ইন টার্মস দ্য নলেজ, যে $1 80 টাকার ডিফারেন্সে জাস্ট শুধু নলেজ। আজকে আমি প্রথমবারের মতো এটা পাবলিকলি বললাম, আমি আসলে কখনো এই জিনিসগুলো সামনে আসি না, ভেরি গুড মানে ভেরি ট্রেড সিক্রেট কাইন্ড অফ থিং। সো আমরা যখন দেখলাম যে এই একটা ছোট্ট ফ্যাক্টর জেনারেলকে বাংলাদেশে 50 বছর এগিয়ে দিয়ে গিয়েছিল। সো আমি এসি মানে জেনারেল, হ্যাঁ কেন জাস্ট ওই 80 টাকা ডিফারেন্স, আর বাকিটা নলেজ, আর কিছু না। সো আমরা তখন ওটা ইমপ্লিমেন্ট করলাম মিডিয়াতে। তো করে তারপরে আমি মিডিয়াতে গিয়ে বললাম যে ভাই দেখো এই জিনিসপত্রগুলা তো আমি বের করেছি। ফার্স্ট কোয়েশ্চেন ছিল ওদের, হাউ ডিড ইউ নো অল দিস থিংস? তোমাকে এগুলো কে বলছে, কে শিখাইছে? আমরা তো চাই নাই তুমি এগুলো জানো, আমি তোমাকে শুধু প্রসেসিংটা শিখাইছি। ব্যাক এন্ডের সিস্টেম ব্যালেন্স, কুলিং ব্যালেন্স, এই যে নলেজগুলো কোর R&D নলেজ কোথায় পাইছে? আমি আচ্ছা পাইছি আর কি, বলো না। পরে আমাকে বলছে দেখো
আমি গিয়ে বললাম যে আমি এই কাজগুলো মিডিয়ার মধ্যে করতে চাই। তো বললো যে না আমি করতে দেবো না। আমি বলছি, কেন? আমি তো তোমার ব্র্যান্ডেই করতে চাচ্ছি, আমি তো বাই দ্যাট টাইম আমরা মিডিয়ার অফিসিয়াল ম্যানুফ্যাকচারার এখানে। ও বললো যে দেখো এই নলেজগুলো যে তুমি জানো এটা আমরা আসলে ফার্স্টলি চাইনি, বাট নট নেসেসারিলি এটা আমরা জানি না। আমি তো এটা 15 বছর আগে থেকে জানি, এবং জানি বলেই আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই। মিডিয়া কিন্তু এই বছর গ্লোবালি বা গত বেশ কয়েক বছর ধরেই সবচেয়ে বড় এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারার, নট অনলি বিকজ ওরা মিডিয়া ব্র্যান্ড এসে বিক্রি করে। পুরো পৃথিবীতে গ্লোবাল মেজর ব্র্যান্ডগুলো সবাই আসলে মিডিয়া ওইএম করে দেয়, যে তার ব্র্যান্ডের তৈরি করে দেয়। আমি একটা উদাহরণ দিই, ইয়র্ক, ট্রেন, ক্যারিয়ার, দে জাস্ট আর এ ট্রেডিং কোম্পানি নাও ইন টার্মস এই প্রোডাক্ট সেগমেন্টে। সো ও বলছে, কথা বলছে দেখো আমি এই সেম জিনিসটা ক্যারিয়ার এসির জন্য আমি এই পার্টিকুলার ক্যাপাসিটারটা দিই, মিডিয়া ব্র্যান্ডে আমি দিই না। সো আমি ক্যারিয়ারের কাছ থেকে $100 বেশি করে নিই, আমার দাম তো এখানে আসলে তেমন কিছুই নেই। সো আমি যখন ক্যারিয়ারকে বছরে 10 লাখ এসি দেই, আমার তো এখানে $1 কোটি আমার জাস্ট পিওর প্রফিট, নলেজের প্রফিট। আমি এই কাজটা যদি তোমাকে মিডিয়া ব্র্যান্ডেও বাংলাদেশে করতে দেই, কী হবে জানো? কালকে হয় ক্যারিয়ার তোমার কাছে দৌড় দিবে, অথবা ক্যারিয়ার এসে আমাকে বলবে যে আমি $100 আর বেশি দিব না। এগুলা কোর নলেজ। সো এটার জন্য আমি শুধু না, মিডিয়া, গ্রি, চায়নার বিগ 5 যারা আছে কেউই নিজেদের সিকিউর ফ্যাসিলিটির বাইরে এই নলেজটা ডিসপ্যাচ আমরা করি না। সো আমি বাংলাদেশে তুমি যতই বলো আমার মিডিয়ার স্ট্যান্ডার্ডটা এরকম থাকবে, বিকজ আমি বাকিগুলো আসলে ক্যারিয়ার, ইয়র, ট্রেনের কাছে তো এগুলো বিক্রি করতে হবে। তো ওই মিটিংটা আমার এখন মনে আছে, নভেম্বরের 30 তারিখ 2019। আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিফোর দ্য মিটিং। তখন আমি মিটিংয়ের কথা শোনার পর আমি বললাম যে আচ্ছা আমি বুঝছি তোমার কথা, মেবি আমাদের রেলগাড়িটা আসলে একটু সাইড হওয়ার সময় আসছে। আমি তোমার মিডিয়ার এক্সিকিউটিভ হিসেবে মিডিয়া ব্র্যান্ডে তুমি যা ডিসিশন দেবে এটাই করে যাব, নো প্রবলেম, আমার কিসি নিয়ে তার কোনো ইস্যু নেই। বাট আমি তোমার কথা বুঝছি, নাও আই উইল হ্যাভ মাই ওন ব্র্যান্ড, অ্যান্ড আমি আমার এলিট ব্র্যান্ডের ভিতরে কী দিব, ইউ ক্যান নট ডিকটেট। সো হোয়াট এভার আই হ্যাভ লার্ন ফ্রম দ্য জাপানিজ ফিলসফি, আই উইল পুট এভরিথিং ইন ইট। অ্যান্ড এইটাই বেসিক্যালি ওই একটা মিটিংয়ের ওই 5 মিনিটের কনভারসেশনের আউটকাম হচ্ছে এলিট ব্র্যান্ডের জন্ম। নভেম্বর মাসে দেশে আসলাম, বললাম ঠিক আছে, সালাম দিলাম, তোমার কাজ আমি তোমার মতো করবো, আই উইল হ্যাভ মাই ওন ব্র্যান্ড। অ্যান্ড 2020 সাল থেকে আমরা আসলে এলিটির পিছনে দিই, এবং আল্লাহর রহমতে আসলে এইভাবে বলা উচিত যে আসলে আমাদের এই ইফোর্টটুকু আমাদের ডিলার, ডিস্ট্রিবিউশন এবং দেশের মানুষ যথেষ্ট ভালোভাবে গ্রহণ করেছে। আমি ভেরি কৃতজ্ঞ সবার উপরে যে এটা আসলে আমরা যতটুকু সাড়া পেয়েছি, আমি কৃতজ্ঞ। আমি শুধু এইটুকু বলি যে এলিট আসলে বাংলাদেশে নন জাপানিজ যে কোনো প্রোডাক্টের তুলনায় ফার ফার সুপিরিয়ার, বিকজ এটা আসলে আমাদের এতদিনের পরিশ্রমের সমস্ত নলেজটা, আমি সবসময় বলি যে একটা ছোটো প্রতিষ্ঠান হলে যেটা হয় যে আমরা প্রতিদিনই যা শিখছি পরের দিনই তা কাজে যাচ্ছে এবং পরের দিনই তার প্রোডাক্টে অ্যাপ্লাই হচ্ছে। সো ওই জায়গাটায় আমরা আমাদের দিক থেকে অনেস্ট ইফোর্টটা দিয়ে যাই, বাকিটা দেশের মানুষ সোফার অনেক ভালোবাসা দিয়েছেন, সামনে আই হোপ পাবো। সো ভাই আজকে মানে অনেক ইনসাইটস পেলাম ম্যানুফ্যাকচারিং, এসি ইন্ডাস্ট্রি। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এখন মেবি বাংলাদেশের ইকোনমি চিন্তা করলে আমাদের যদি একটা জিনিস লাগে সেটা হচ্ছে এফডিআই। সো উই ব্যাডলি ইন নিড অফ এফডিআইস। সো আপনি এইটা কি নেক্সট 5 ইয়ার্স হরাইজনে এটাকে দেখেন কিনা যে বিগ ব্র্যান্ডস বাংলাদেশে এসে তার ম্যানুফ্যাকচারিং এন্টিটি সেট করছে, ওইখানে একটা বড় এফডিআই আসছে, এরকম কোনো অপরচুনিটি দেখেন কিনা? আমি মনে করি হবে, বিকজ বড় ব্র্যান্ডগুলো একটা সময় পর্যন্ত খুবই স্কেপটিক্যাল ছিল যে বাংলাদেশে এটা সম্ভব না। নাও দ্যাট ওই ফেজটা মনে হয় পার হয়েছে। অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আমরা যখন বড় ব্র্যান্ডগুলোর সাথে একটা সময় এরকম হতো যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি পার্টিকুলার এই কম্পোনেন্টটার পিসিবি ডায়াগ্রামটা দাও, কারণ আমার এটা রিপেয়ার করতে কাজে লাগে, ওরা খুব ইজিলি দিয়ে দিত। এখন ওরা বলে না ভাই তোমাদেরকে দেওয়া যাবে না, একটা ট্রেডার আসুক দিয়ে দিও, বাট তোমাদেরকে দিলে আই থিঙ্ক ইউ গাইজ হ্যাড দ্য পটেনশিয়াল টু বিকাম আস। তো এই শিফটটা যেহেতু হয়ে গেছে, আমি দেখছি যে বড় কোম্পানিগুলো আসলে অ্যাজ লং অ্যাজ গভর্নমেন্টের যে পলিসি কন্টিনিউইটিটা আছে, এটা যদি এইভাবেই কন্টিনিউ করে অবশ্যই বড়রা আসবে এবং বড়রা এখানে এসে বসবে। সো ইটস এ ম্যাটার অফ কে কার সাথে বসছে, বাট আমার কাছে মনে হয় যে এটা আসা সম্ভব এবং সময়ের ব্যাপার। গ্রেট গ্রেট রাজন ভাই, থ্যাংকস আ লট। মানে অনেক ইনসাইটস পেলাম এবং আমার মনে হয় অনেকে ইন্টারেস্টেড হবে যারা ভাবছে যে ম্যানুফ্যাকচারিংয়ে আসা যায় কিনা, নট অনলি ইন দ্য ইলেকট্রনিক্স বা বিগ ইন্ডাস্ট্রি এই রেসপেক্টে, বাট অনেক স্মল জিনিসপত্র নিয়েও আমরা কাজ করার অপরচুনিটি বাংলাদেশে আছে। সো থ্যাংকস এগেইন আজকে সময় দেওয়ার জন্য এবং এত ইনসাইটসফুল একটা ডিসকাশনের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ তোমার সময়ের জন্য এবং সুন্দর পরিচালনার জন্য। আসলে দেয়ার ওয়াজ ভেরি গুড কোয়েশ্চেন্স এবং আই হ্যাড গুড টাইম অ্যান্সারিং ইট। থ্যাংক ইউ ভাইয়া।